আসসালামু আলাইকুম স্টুডেন্টস, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে সব কিছুই আসলে যেভাবে দাঁড়িয়ে আছি, আমি শুধু এখানে পুরাতন আর সব কিছুই নতুন। আমি আর অন্তর ভাই শুধু এখানে পুরাতন। আমাদের সম্পূর্ণ সেট আপটাই আসলে নতুনভাবে সেট করা। তো কোনো যান্ত্রিক গোলযোগ হইলে তোমরা একটু ধৈর্য আশা করি হবে না। ক্লাসটা ভালো মতনই শেষ হবে। সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু তোমরা জানাই ফেলো আমাকে, আর তারপর আমরা পড়া শুরু করে দিব। একটা চ্যাপ্টার যেটা চাইলে অনেকক্ষণ পড়ানো যায়, অনেক কনসেপ্ট এখানে লুকিয়ে, কিন্তু আমাদের দুই পাশে ব্যালেন্স করতে হবে। এক পাশে হচ্ছে যে আমাদের সময়ের স্বল্পতা, আমরা দীর্ঘক্ষণ ক্লাস করতে চাই না। আরেক দিক থেকে হচ্ছে যে আমরা বুঝতে চাই, কারণ না বুঝলে পরে অ্যান্সার করা যায় না। সব সমীকরণ সাথে নিয়েই আমরা তোমাদের জন্য, আমি বেসিকলি 1 ঘন্টা ধরে মোটামুটি বোর্ডে আগেই কিছু কথা লিখে রেখেছি। আমি শুরুতে একটু তোমাকে দেখাই দিই যে আমরা আসলে যে ব্যাপারগুলো পড়বো সেগুলো বোর্ডের পেছনে একেবারে লিখে নিয়েছি, যেন আমাদের টাইমটা কম লাগে। তো তোমরা যারা আসছো সবাই খাতা কলম বইপত্র নিয়ে বসে পড়ো, ভাইয়ার কথা মনোযোগ দিয়ে শুনো, বই দেখবো এবং সাথে এই বোর্ডে ভাইয়া যে পড়ানোগুলো পড়াবেন এগুলো ভালো মতনে বুঝবো। তোমরা যদি রেডি থাকো তাহলে আমরা পড়াতে যাব, ঠিক আছে? আচ্ছা, তোমরা একটু কমেন্টে জানো যে এভরিথিং ইজ ফাইন অর নট। আর যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর অশেষ রহমতে আমরা সুস্থভাবে শুরু করতে পারলাম। নর্মালি দেখা যায় যে ক্লাসের আগে কোনো কারণে ধরো মাথা ব্যথা বা এই ধরনের জটিলতা হইলে পরে ক্লাস নিতে ভালো লাগে না। তো সব কিছু ভালো, এটার জন্য সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া। আর এই ধরনের জটিলতা হইলে পরে আচ্ছা, এই কেউ কেউ কমেন্টই প্রথম শুরু করলো যে বই পাইনি, প্র্যাকটিস কিভাবে করব। আমি ক্লাস নেওয়া শেষ করে তারপর দরকার হলে অন্তর ভাই আবার লাইভে আসবেন বা আমার ক্লাসেই তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর দিবেন। আপাতত ক্লাসে মনোযোগ দাও, ঠিক আছে? ওকে, আচ্ছা, হ্যাঁ, নোট করতে পারো চাইলে। আর আমি এই পিডিএফও তোমাদের দিয়ে দিব, আমার যে লেখা। তো ওইটা তুমি পরেও দেখে নিতে পারবা বা বই শিফট করে নিতে পারবা। তাহলে বিসমিল্লাহ। ওকে, সবাই আসছো? বোধহয় একটু অন্ধকার লাগতেছে আমাদের, বাট ব্যাপার না, বোর্ডটা সুন্দর দেখা গেলেই হয়েছে। ওকে, কয়জন দেখতেছো? কিছুই দেখায় না আমার এখানে, সমস্যা নেই। বিসমিল্লাহ বলে আমি পড়া শুরু করতেছি। আমাদের আজকের টপিকের নাম হচ্ছে উদ্ভিদ প্রজনন। তো প্রজনন চ্যাপ্টারটা কেন যেন তোমাদের একটু আগ্রহের কেন্দ্রবিন্দু। প্রজনন যেটাই হোক, উদ্ভিদের হোক মানুষের হোক, তোমাদের ভালো লাগে এই ব্যাপারগুলো পড়তে। তো সমস্যা নেই, আজকের ব্যাপারটা আশা করি ভালো লাগবে। উদ্ভিদের প্রজনন নিয়ে পড়বো, কিন্তু আমি তোমার কাছে যদি জানতে চাই যে উদ্ভিদের প্রজনন, প্রথমে এই প্রশ্ন আসে যে কয় রকমের আসলে। তো উদ্ভিদের প্রজনন কয় রকম, এটা বলতে গিয়ে আমাদের হাসান স্যার নিজেও দ্বিধান্বিত হয়ে গেছেন। ওনার বইয়ে লেখা উদ্ভিদ প্রজনন মূলত 2 রকম, যৌন এবং অযৌন। আবার বইয়ের শেষে লেখা যে প্রধানত 3 রকম, যৌন, অযৌন, পার্থেনোজেনেসিস। তো যদি পরীক্ষায় প্রশ্ন করে প্রধানত কয় রকম, তুমি দিবা 3। যদি বলে মূলত কয় রকম, তাহলে দিবা 2। জীবন খুব অদ্ভুত, এখন থেকে ব্যালেন্স করে চলা শিখতে হবে, সেটারই প্রমাণ হচ্ছে এখানে। এইবার তুমি বলো দেখি, মানুষের প্রজনন কয় রকম? আমরা যেহেতু মানুষ এবং এটা নিয়ে তোমাদের আগ্রহের কমতি নাই, তাই না? আমরা এটা নিয়েও পড়বো মানব জীবনের ধারাবাহিকতা চ্যাপ্টারে। বাট কি মনে হয় তোমাদের, মানুষের প্রজনন কয় রকম? মানুষের কি অযৌন প্রজনন হয় কিনা? হয়? হয় না। মানুষের প্রজনন শুধুমাত্র যৌন পদ্ধতি। যৌন পদ্ধতি বলতে যেখানে শুক্রাণু আর ডিম্বাণুর মিলন ঘটে, তাই না? তুমি চিন্তা করো, মানুষের যদি অযৌন প্রজনন হইতো, ঠিক আছে, ধরো তুমি কোথাও একটা ঘুরতে গেছো, তোমাকে দিয়ে উদাহরণ না দিই, অন্য কাউকে, ঠিক আছে, ধরো আমাদের মাইনুল ভাইকে দিয়ে উদাহরণ দিই। হ্যাঁ, মাইনুল ভাই ধরো একটা ভিড়যুক্ত জায়গাতে ঘুরতে গেছেন এবং মাইনুল ভাইয়ের হাতের সাথে অন্য কারো হাতের একটা স্পর্শ লেগে গেছে। ভাই বাসায় এসে দেখলো যে প্রজননের ঘটনা ঘটে গেছে। খুবই ভয়ঙ্কর হবে, তাই না? বা ধরো মাইনুল ভাইয়ের মাথায় একটা বড় পরাগধানী, সেখান থেকে পরাগরেণু ছড়িয়ে ছড়িয়ে পড়তেছে, আর ভাইয়ের কাছে একটু পরপর ফোন আসতেছে আফ্রিকা থেকে, আমেরিকা থেকে, যে ভাই আপনি বাবা হয়েছেন এখানে ওখানে সেখানে। তো এমনটা তো হয় না, তাই না? তো উদ্ভিদের মতো আসলে মানুষের প্রজনন না, মানুষের একভাবেই হয় যৌন প্রজনন। মানুষের প্রজনন আপাতত আমরা মাথা থেকে ঝেড়ে ফেলি, উদ্ভিদের দিকে একটু ধাবিত হই। এবং এই চ্যাপ্টারে আমরা বেসিকলি আবৃতবীজী উদ্ভিদের যে প্রজনন সেগুলো নিয়ে পড়বো, এইটা বড় অংশ জুড়ে। আর অন্যান্য উদ্ভিদ নিয়েও কথা আছে। সব কিছু যদি ঠিক থাকে তাহলে আমরা পড়ায় যাচ্ছি। ওকে, আচ্ছা, সো আমরা এই টপিকগুলো নিয়ে বুঝবো, নো ওয়ারিস। এবার আসি, আবৃতবীজী উদ্ভিদের প্রজননটা আসলে কোন রকমের হয়। যৌন জননের 3টা টাইপ আছে, দেখো লিখে ফেলছে ভাইয়া, আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস এবং উগ্যামাস। এই ব্যাপারটা আছে শৈবাল ছত্রাক চ্যাপ্টারে, বাট আমি তাও একটু ডিটেলস কথা বলে দেই, কারণ উগ্যামাস শব্দটা তোমার বইতে লেখা আছে। এবং আবৃতবীজিতে কিভাবে হয় প্রজনন, ভাইয়া বললো আবৃতবীজির ক্ষেত্রে উগ্যামাস পদ্ধতিতে হয়। পার্থক্যটা কি ভাইয়া?
দেখো আইসো মানে সেম, আইসো শব্দের অর্থ কি বলো, সেম। আর গ্যামাস মানে হচ্ছে এখানে শুক্রাণু ডিম্বাণু, তাহলে শুক্রাণু ডিম্বাণু দুইটা দেখতেই সেম, তখন এটা আইসোগ্যামাস। অ্যানাইসো মানে নট সেম, তাহলে যে কেউ একজন বড় বা ছোট হবে বা দেখতে ডিফারেন্ট হবে, এটা হচ্ছে অ্যানাইসোগ্যামাস। উগ্যামাসের ক্ষেত্রে স্পেসিফিক করে বলে দেওয়া যে ডিম্বাণুটা কেমন হবে, বড় হবে এবং নিশ্চল হবে। আর শুক্রাণুটা কেমন হবে, শুক্রাণুটা হবে ছোট এবং সচল। এই শর্তটা মানলে পরে তুমি তাকে উগ্যামাস বলতে পারবা। অ্যানাইসোগ্যামাসে এরকম ডেফিনিট কোনো শর্ত দেওয়া নাই যে কাকে নিশ্চল কাকে সচল হইতে হবে, এরকম কোনো কিছু বলা নাই, জাস্ট ডিফারেন্ট হলেই তাকে অ্যানাইসো বলতে পারবা। উগ্যামাস হচ্ছে সব থেকে উন্নত পদ্ধতি এবং আবৃতবীজী উদ্ভিদে এটাই ঘটে। আশা করি তোমাকে বুঝাতে পারছি। সামনে যাই চলো। আচ্ছা, এরপর এই চ্যাপ্টার পড়তে গেলে ভাইয়া বারবারই একটা কথা বলবে, হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড, এই শব্দগুলো বলবে। তো তুমি যদি এটার কনসেপ্ট না জানো তাহলে পড়ে একদমই আনন্দ পাবা না, বুঝছো? তো দেখো একটা হ্যাপ্লয়েড কোষে কি হয়, ধরো এটা 1 নাম্বার ক্রোমোজোম, এটা 2, হ্যাঁ ধর এটা মটরশুটির গাছ, মটরশুটি গাছে 7 জোড়া ক্রোমোজোম থাকে, তো ধর এটা 7 নাম্বার ক্রোমোজোম, বাকিগুলো দেখায়নি। তো যেখানে 1 নাম্বার ক্রোমোজোম একটা, 2 নাম্বার ক্রোমোজোম একটা, 7 নাম্বার ক্রোমোজোম একটা, সব একটা একটা করে, সেটাকে তুমি বলবে হ্যাপ্লয়েড কোষ। যদি 1 নাম্বার ক্রোমোজোম কয়টা থাকে, 2টা থাকে, এটাও 1 নাম্বার ক্রোমোজোম, এটাও 1 নাম্বার, এটাও 2 নাম্বার ক্রোমোজোম, এটাও 2 নাম্বার, এটাও 7 নাম্বার ক্রোমোজোম, এটাও 7 নাম্বার ক্রোমোজোম, তখন তুমি তাকে বলবা ডিপ্লয়েড কোষ, রাইট? আবার দেখো 1 নাম্বার ক্রোমোজোম এখানে কয়টা, 1 নাম্বার ক্রোমোজোম এখানে 3টা, 2 নাম্বার ক্রোমোজোম কয়টা, 3টা, 7 নাম্বার ক্রোমোজোম কয়টা, 3টা, তখন তুমি তাকে কি বলবা, ট্রিপ্লয়েড। তুমি বুঝতে পারছো হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েডের ব্যাপারটা? তো হ্যাপ্লয়েড কারা হয় সাধারণত, গ্যামেট যারা, তারা হ্যাপ্লয়েড হয়, ওকে। আর ডিপ্লয়েড হয় হচ্ছে দেহকোষ, বা যাদেরকে তুমি সোমাটোসাইট বলতে পারো, দেহকোষকে, ওকে। আচ্ছা, আর ট্রিপ্লয়েড কারা হয়, এন্ডোস্পার্ম, যার বাংলা হচ্ছে শস্য, এন্ডোস্পার্ম বা শস্য, ঠিক আছে? যেমন ধান একটা শস্যল বীজ, ধানের বীজের মধ্যে একটু পরিমাণ শস্য থাকে, শস্য নিয়ে আমরা পরে আলোচনা করতেছি, ঠিক আছে? আচ্ছা, আমাদের এই চ্যাপ্টারের পড়াগুলোকে আমি 4 ভাগে ভাগ করতে ভালোবাসি। প্রথম ধাপে আমরা শিখব পুং গ্যামেটোফাইট কি এবং এটা কিভাবে সৃষ্টি হয়, দ্বিতীয় ভাগে পড়ব স্ত্রী গ্যামেটোফাইট কিভাবে সৃষ্টি হয়, এবং তৃতীয় ধাপে এদের মাঝখানে নিষেক ঘটাবো, আর চ্যাপ্টারের বাকি পার্টগুলোকে আমি অন্যান্য হিসেবে ডিটেক্ট করছি। সো চলো আমরা শুরু করি। প্রথম ভাগ, আমরা আবৃতবীজী উদ্ভিদের যৌন জনন পড়তে আসছি। পুং গ্যামেটোফাইট পড়ার পরে আবার আমরা বইতে যাব, বইতে গিয়ে মিলায় দেখবো যে ভাই কি ঠিকঠাক পড়াচ্ছে কিনা। তো আমি এখানে একটা ফুলের পুংস্তবক এঁকে নিয়েছি, যেটাকে পুংকেশর বলছি। পুংকেশরের এই অংশটার নাম হচ্ছে পরাগধানী। পরাগধানীকে আমি মাঝখান দিয়ে কেটে নিলাম। মাঝখান দিয়ে কেটে নিলে এটাকে তুমি প্রস্থচ্ছেদ বলবা, এবং ওর প্রস্থচ্ছেদটা দেখতে এরকম দেখায়, 4 কোণা, বুঝছো? পরাগধানীর ব্যাপারে যদি বলতে হয়, তোমাদের 7 নাম্বার চ্যাপ্টারে কিন্তু 2টা তথ্য আছে। জবার পরাগধানী কেমন বলো তো, বৃক্ক আকৃতির, তো এটা মোটামুটি কিডনির মতোই দেখা যাচ্ছে, এটাকে তুমি জবার পরাগধানী বললে ভুল হবে না। আর ধানের পরাগধানী হচ্ছে সর্বমুখ, সব দিকে দুলতে পারে, সেই ব্যাপারে যাব না, বাট পরাগধানী তুমি চিনতে পারছো। এবং এটা 4টা কর্নার আছে, প্রস্থচ্ছেদ করলে পরে এখান থেকে কেটে নিলে 4টা কর্নারে 4টা বড় বড় কোষ ভাইয়া এঁকেছে, এদের নাম হচ্ছে আর্কি স্পোরিয়াল সেল। কি বললো ভাই, আর্কি মানে কি জানো, আর্কি মানে আদি, আর স্পোর মানে হচ্ছে রেণু, তাহলে আর্কি স্পোরিয়াল সেল মানে হচ্ছে রেণু তৈরির আগের কোষ। তাহলে এখান থেকে কি রেণু হবে, যেহেতু পরাগধানীর ভেতরে কি রেণু থাকে তোমরা সবাই জানো, পরাগধানীর ভেতরে পরাগ রেণু তৈরি হয়, ঠিক না? তাহলে পরাগধানীর ভেতরে পরাগ রেণু তৈরি হবে, ওকে। সমস্যা হচ্ছে, আমার ফোনে কেন আটকে গেল? আচ্ছা, ওকে আছে না, ওকে। চলো তাহলে কমেন্টের একটু ব্যবস্থা করে দিই সন্তর এখানে, ওকে। আর্কি স্পোরিয়াল কোষের ভবিষ্যৎটা আমরা একটু তোমার সাথে আলোচনা করি, যে এখান থেকে কিভাবে আসলে পরাগরেণুটা তৈরি হয়, ওকে। মনোযোগ দিয়ে দেখো, আমি একটা আর্কি স্পোরিয়াল কোষকে এখান থেকে বের করে মনে করে এখানে নিয়ে নিচ্ছি। দেখো আর্কি স্পোরিয়াল কোষের সেন্টারে প্রাথমিক জনন কোষ থাকে। এই প্রাথমিক জনন কোষটা একটা ডিপ্লয়েড কোষ, দেহকোষের অংশ। এখনো কিন্তু সে জনন কোষ হয় নাই, গ্যামেট হয় নাই, শুক্রাণু হয় নাই, বা পরাগরেণু হয় নাই যে হ্যাপ্লয়েড হয়ে যাবে। এরা দেহকোষের অংশ, এরা সবাই ডিপ্লয়েড, বুঝছো? আচ্ছা, আর্কি স্পোরিয়াল কোষও ডিপ্লয়েড, প্রাথমিক জনন কোষ এটাও ডিপ্লয়েড, দেয়াল কোষ তৈরি হবে চারপাশে, এটাও ডিপ্লয়েড। এবং এটা কিভাবে তৈরি হলো বলো, মাইটোসিস করে, ওকে। মাইটোসিস করে এই চেঞ্জগুলো হলো। এবার দেখো প্রাথমিক জনন কোষের ভবিষ্যৎ কি, সে পরাগরেণু মাতৃকোষ তৈরি করবে, যেখান থেকে আলটিমেটলি পরাগরেণু তৈরি হবে, বুঝতে পারছো? সো পরাগরেণু মাতৃকোষ থেকে মিওসিস করে পরাগরেণু তৈরি হবে। পরাগ মাতৃকোষ, জনন মাতৃকোষ কেমন হয়, ডিপ্লয়েড হয়, এবং সেখানে মিওসিস হয়ে হ্যাপ্লয়েড পরাগরেণুগুলো তৈরি হবে। দেখছো, পরাগেরা হচ্ছে 4 ভাই, এরা শুরুতে 4 জন একসাথে লেগে থাকে, এটাকে আমরা পোলেন টেট্রাড বলি।
কিন্তু যখন পরিণত হয় তখন আবার এরা এরকম সেপারেট হয়ে যায় পোলেনগুলো। কিন্তু কখনো কখনো পরিণত হওয়ার পরেও এরা একসাথেই লেগে থাকে, ভ্রাতৃত্ব বন্ধন অনেক তীব্র, তখন ওদেরকে তুমি কি নামে ডাকবা? পলিনিয়াম নামে ডাকবা। এবং পলিনিয়ামের এক্সাম্পল দুইটা পড়বা। পলিনিয়ামের এক্সাম্পল দেখো, অর্কিডাসিয়া এবং অ্যাসক্লেপিডাসিয়া। তো তোমরা পোয়াসিয়া গোত্র পড়ছো না বলো? ওইখান থেকে একটা মোটামুটি এই যে পলিনিয়াম, অর্কিডাসিয়া, অ্যাসক্লেপিডাসিয়া একটা মিল পাওয়া যায় না, যে পলিনিয়ামের এক্সাম্পল হচ্ছে অর্কিডাসিয়া আর অ্যাসক্লেপিডাসিয়া। এই বানান তো তোমার লিখতে হবে না, তুমি অপশন দেখে চিনলেই হয়েছে। এই দুইটা গোত্রের ক্ষেত্রে তুমি পলিনিয়ামটা পাবা। পলিনিয়াম কি জিনিস? যখন পরাগরেণু চারটা আলাদা হবে না, পরিণত অবস্থাতে একসাথে লেগে থাকবে, এই আর কি অবস্থা। সেন্টারে তো এই ব্যাপারটা ঘটলো। চারপাশে তৈরি হয়েছিল দেয়াল কোষ। পরীক্ষাতে আসবে দেয়াল কোষের কয়টা স্তর থাকে, তোমরা অনেকেই পারো, পারলে কমেন্টে লিখে ফেলবা 3 থেকে 5টা স্তর। ওকে, এবং এর যে সবচেয়ে ভেতরের স্তর, যেটাকে ভাইয়া একটু গোলাপি রং করে দিচ্ছে, এটার নাম হচ্ছে ট্যাপেটাম। ওকে, এটার নাম হচ্ছে ট্যাপেটাম। ট্যাপেটামের কাজ হচ্ছে, দেখো এই যে এই ভেতরেই কিন্তু পরাগরেণুটা তৈরি হবে। পরাগরেণুর কাছে দেখো পুষ্টি পৌঁছানোর কোনো সুযোগ নাই, পরাগরেণু অনেক পুষ্টি দরকার। তার চারপাশে থাকা ট্যাপেটাম বলবে তোমার কোনো টেনশনের কারণ নাই, আমি তোমাকে পুষ্টি দিব। নিজে বিগলিত হয়ে, অনেকে নিজের জীবন দিয়ে যেমন আমাদের দেশ উপহার দিয়ে যায়, ট্যাপেটাম সেরকম নিজে বিগলিত হয়ে পরাগরেণুকে বা পরাগ মাতৃকোষ যারা আছে, এই লাইনের যারা আছে, ওদেরকে পুষ্টি দিয়ে যাবে। অদ্ভুত না? তাহলে ট্যাপেটামের নামটা আমরা একটু মনে রাখতেই পারি। নাম কি বললো ভাইয়া এটার? ট্যাপেটাম, সবচেয়ে ভেতরের যে দেয়াল কোষের স্তর। ওকে, আচ্ছা, দেয়াল কোষের ভবিষ্যৎ কি? বেশ কিছুদিন প্রাচীর গঠন করে থাকবে, এরপরে নষ্ট হয়ে যাবে। এই সামনে যাই। সো ভাই, পুং গ্যামেটোফাইট মানে কি? এটা তো এখনো বুঝতেছি না, আসতেছি, দাঁড়াও। এইটুকু তো বুঝছো যে পরাগধানীর ভেতরে কি কাহিনী ঘটতেছে। আমরা পরাগরেণু পর্যন্ত তৈরি করলাম। আচ্ছা, সামারি করব, সমস্যা নেই। পরাগরেণুকে একটু কাছ থেকে দেখি চলো। এতক্ষণ দূর থেকে দেখছি, জাস্ট একটা গোল্লা দিয়ে বুঝাইছি, তাই না? এখন একটু কাছে থেকে দেখি। এই পরাগরেণুর দিকে তাকাও, দেখো এটার ভেতরের যে লেয়ারটা গোলাপি রঙে যে আঁকলাম, এটা কত স্মুথ না? এই পরাগধানী কিন্তু তোমরা এই যে অনেকে মেয়েরা যারা আমাকে শুনছো, তোমরা ছেলেদেরকে কেমন ভাবো জানি না, সব ছেলেই কিন্তু মানে এই পরাগধানী সব ছেলের প্রতিনিধিত্ব করে। কেন জানো? এই ছেলেদেরকে দেখতে মনে হয় বাইরে থেকে অনেক কর্কশ, তাই না? পরাগধানী দেখো বাইরে দেখে অনেক রাফ, অনেক কর্কশ। ওই লেয়ারটাকে আমরা এক্সাইন বলতেছি। হ্যাঁ, এটা আবার স্পোরোপোলেনিন দিয়ে তৈরি। আর সব ছেলের অন্তরেই আসলে একটা কি আছে বলো? সব ছেলের অন্তরেই একটা কোমল মন আছে, সবাই বুঝতে পারো কিনা জানি না। ওইটার নাম হচ্ছে ইনটাইন। বুঝছো? ইনটাইন কি দিয়ে তৈরি? সেলুলোজ দিয়ে তৈরি। ওকে, সো কিভাবে মনে রাখা যায়? দেখো, এক্সাইনটা হচ্ছে রাফ, এটার নামটাও কিন্তু কঠিন, স্পোরোপোলেনিন। অপরদিকে ইনটাইন, এটা খুব স্মুথ এবং সুন্দর ভেতরের লেয়ার, এটার নামটাও সহজ। এটা কি দিয়ে তৈরি? সেলুলোজ দিয়ে তৈরি। তাহলে ব্যাপারটা আমরা পারবো। আর দেখো ভাইয়া, এখানে কিছু ফাঁকা জায়গা দিচ্ছেন, এই যে একটা ফাঁকা জায়গা, এখানে একটু ফাঁকা জায়গা, এগুলোকে আমরা ছিদ্র বলতেছি, জার্ম পোর, বাংলায় বললে জনন ছিদ্র। একটা পরাগরেণুতে এরকম 1 থেকে 20টা জনন ছিদ্র থাকে। এই জনন ছিদ্র দিয়ে কি বের হবে জানো? পোলেন টিউব। এটার নাম কি? পরাগ নালিকা বা পোলেন টিউব। ওকে, পোলেন টিউব বেরোবে বা পরাগ নালিকা বেরোবে। এই হচ্ছে অবস্থা। এরা কেমন ছিল? নিউক্লিয়াসের ব্যাপারে আসি চলো। এদের ভেতরে তো একটা নিউক্লিয়াস থাকবে, তাই না? এদের নিউক্লিয়াসটা ছিল হ্যাপ্লয়েড নিউক্লিয়াস। এই যে এই নিউক্লিয়াসে, আচ্ছা, হ্যাপ্লয়েড নিউক্লিয়াসে কখনো মিওসিস হয় শুনছো? তাহলে তো ক্রোমোজোম n/2 হয়ে যাবে, যেটা নট পসিবল। একটা কথা ছিল যে মানে মানুষ কি একবার মরে, 2বার তো মরতে পারে না, তাই না? তো এই হ্যাপ্লয়েড নিউক্লিয়াস, এটা একবার মিওসিস হয়ে তৈরি হয়েছে, সে আবার মিওসিস করতে পারবে না। বুঝছো? তো মনে রাখবা সবসময় হ্যাপ্লয়েড নিউক্লিয়াসে কি হয়? মাইটোসিস হয়। ওকে, তাহলে এই যে নিউক্লিয়াসটা হ্যাপ্লয়েড, এর মধ্যে মাইটোসিস হবে। মাইটোসিস হয়ে 2টা নিউক্লিয়াস হবে, একটা সাইজ হচ্ছে বড় আর একটা সাইজ হচ্ছে ছোট। ওকে, দুইটাই কেমন এখন বলো? মাইটোসিস যেহেতু হয়েছে, দুইজনই হ্যাপ্লয়েড। ও হ্যাপ্লয়েড, ওদের নামগুলো একটু জানতে হবে আমাদের। শোনো, ভিআইপি যিনি হয়, মানে ছোট মরিচের ঝাল বেশি, যেমন আমাদের মধ্যে মানে অন্তর্ভাইরে দেখতে সবচেয়ে ছোটখাটো মনে হয়, কিন্তু সবচেয়ে ঝাড়ে কে তোমাকে বলো? সবচেয়ে বকা দেয় কে? অন্তর্ভাই না? ভিআইপি কে আমাদের মধ্যে? অন্তর্ভাই। বুঝছো? তাহলে যেটা ছোট সেটা হচ্ছে জনন নিউক্লিয়াস, বা একটু ভিআইপি হিসেবে ট্রিট করবা তুমি তাকে। ইংরেজিতে বলে জেনারেটিভ নিউক্লিয়াস। ওকে, আর যেটা বড় সেটাকে আমরা বলতেছি হচ্ছে টিউব নিউক্লিয়াস। টিউব নিউক্লিয়াসের বাংলা হচ্ছে কি বলতো? নালিকা নিউক্লিয়াস। ওই ইংরেজি বাংলা মিলিয়ে পড়তে পারবা, সমস্যা নেই। ওকে, সো নালিকা নিউক্লিয়াস বা টিউব নিউক্লিয়াসকে তুমি ট্রিট করবা হচ্ছে বডিগার্ড হিসেবে, আর এই জনন নিউক্লিয়াসকে ট্রিট করবা হচ্ছে ভিআইপি হিসেবে। আমাদের সামনের আলোচনায় ওদেরকে দরকার হবে, ঠিক আছে? আচ্ছা, এই পরাগনালিকা যে কোনো একটা
জার্ম পোর্ট দিয়ে বের হবে এবং তুমি বলো এই নালী পথেই আসলে এই নিউক্লিয়াসগুলো সামনে আগাবে। সামনে কে থাকবে? ধরো অন্তর ভাই যদি তোমার বাসায় যায়, তুমি সামনে থেকে, তুমি ধরো ভাইয়ের বডিগার্ড, তুমি কি করবা? রাস্তা ফাঁকা করে দিবা না, এই ভাই সরো সরো ভাই আসতেছে। হ্যাঁ, সব অপরিচিত নাকি আইডি অপরিচিত? আইডি না দেখে আপাতত পড়াশোনায় থাকো, ঠিক আছে? পড়ায় থাকো। কমেন্টে কথা কম বলো, আমার সাথে কথা বলো, মজা পাবা, সমস্যা নেই, চ্যাপ্টার মজার আছে। আচ্ছা, তুমি তাহলে বডিগার্ড সবসময় সামনে থাকবে, এটা হচ্ছে কথা। তো নালিকা নিউক্লিয়াস যেটা বড় সেটা সামনে থাকবে, মনে রাখবা, ঠিক আছে? নালিকাটা সামনে থাকবে, বডিগার্ড হচ্ছে রাস্তা ক্লিয়ার করে করে যাবে, এই সাইড দাও, আর পেছনে কে আসবে? জনন নিউক্লিয়াস। কিন্তু জনন নিউক্লিয়াসের একা একা ভালো লাগে না, ও ভাবে আমি বডিগার্ডের সাথে কি গল্প করব, আমার অনেক দূর যাইতে হবে, এই রাস্তায় কই যায়, আমরা আলোচনায় আসবে, সমস্যা নেই। সো জনন নিউক্লিয়াস ভাববে যে তাহলে একটা মাইটোসিস করে আমি, এটা ধরো জনন নিউক্লিয়াস ছিল, তো জনন নিউক্লিয়াস ভাবে আমি আবার মাইটোসিস করে দুইজন হয়ে যাই, ঠিক আছে? এই যে দুইটা জিনিস হইলো, এরা হচ্ছে গ্যামেট, পুংগ্যামেট বা শুক্রাণু, বুঝছো? সো জনন নিউক্লিয়াস এখানে আসার সময় কি হয়ে যাবে জানো? মাইটোসিস করে দুইটা গ্যামেট হয়ে যাবে। এরাও কেমন বলো? এরাও তো হ্যাপ্লয়েড, কারণ মাইটোসিস করে হয়েছে। সো এইগুলো হচ্ছে গ্যামেট। আচ্ছা, এখন আমাদের টপিকের নাম কি ছিল ভাই? এটা টপিকের সাথে রিলেট করতে পারি নাই। টপিকের নাম ছিল হচ্ছে পুংগ্যামেটোফাইট। আমি যখন পড়ছি আমি এত ভালো করে বুঝি নাই, আমি তোমাকে যত ভালো করে বুঝাই দিব। খেয়াল করো, গ্যামেটোফাইট শব্দের অর্থ কি? গ্যামেট মানে হচ্ছে যেটা হ্যাপ্লয়েড থাকবে বা শুক্রাণুর মতো, ডিম্বাণুর মতো। আর ফাইট মানে হচ্ছে উদ্ভিদ, এই ফাইট সেই ফাইট না, বুঝছো? ফাইট মানে উদ্ভিদ। উদ্ভিদের দুইটা রূপ হয়, একটা হচ্ছে গ্যামেটোফাইট, একটা হচ্ছে স্পোরোফাইট। ওকে, যদি এখানে তোমাকে দেখাই, তাহলে গ্যামেটোফাইট সবসময় কেমন হবে বলো? গ্যামেটোফাইট হবে সবসময় হ্যাপ্লয়েড, ওকে। আর স্পোরোফাইট যদি বলি, স্পোরোফাইট তাহলে কেমন হবে? স্পোরোফাইট হবে সবসময় ডিপ্লয়েড। এই দুটা কথা তোমাকে সবসময় মনে রাখতে হবে। আমি যদি একটা আম গাছ আঁকি এখানে, হ্যাঁ, এটা ধরো একটা আম গাছ, এটা আম গাছের কি রূপ? এই আম গাছের তুমি যদি একটা কোষ নিয়ে পরীক্ষা করে দেখো, ঠিক আছে, তাহলে তুমি দেখবে এই আম গাছটা কি? স্পোরোফাইট। অপরদিকে এই আম গাছের একটা পরাগরেণু তুমি যদি পরীক্ষা করে দেখো, পরাগরেণু, এই আম গাছের যে কোনো দেহকোষ কিন্তু কি ছিল? ডিপ্লয়েড, তাহলে সে স্পোরোফাইট। অপরদিকে আম গাছের একটা পরাগরেণু, সেটা কেমন? সেটা হ্যাপ্লয়েড না? তাহলে এই পরাগরেণুটাকে যদি উদ্ভিদ হিসেবে বিবেচনা করো, পরাগরেণুটা কেমন? গ্যামেটোফাইট, বুঝছো? তাহলে আমরা এখানে একটা পরাগরেণু আঁকলাম না, বলো? সো আমি যদি বলি পুং গ্যামেটোফাইট, তাহলে আসলে এটা পরাগরেণুকেই বুঝাবে। ওকে, সো পরাগরেণুর মধ্যে কি কি থাকতেছে? যা যা থাকবে এরা সবাই পুং গ্যামেটোফাইটের পার্ট। ভাই তাহলে পুং গ্যামেটোফাইট কি? এই যে এই জিনিসটাই পুং গ্যামেটোফাইট, এই জিনিসটাই পুং গ্যামেটোফাইট। এইখানে তুমি যতগুলো নিউক্লিয়াস দেখছো, কাউকে কিন্তু তুমি ডিপ্লয়েড দেখতেছো না, সবাইকে তুমি হ্যাপ্লয়েড দেখছো, তাই না? সো হ্যাপ্লয়েড নিউক্লিয়াসওয়ালা একটা উদ্ভিদের অংশকে তুমি গ্যামেটোফাইট বলতে পারবা, বা একটা উদ্ভিদকে গ্যামেটোফাইট বলতে পারবা। এবার আসো কোশ্চেনে, প্রশ্ন করি তোমাকে, পরীক্ষাতে যে প্রশ্নটা আসবে, নিচের কোনটা পুং গ্যামেটোফাইটের অংশ নয়? উত্তর করবা, আমি অপশনগুলো মুখে বলছি, ভালো মতো শুনো। আবার প্রশ্নটা বলি, আমি কমেন্ট দেখতেছি তোমাদের। নিচের কোনটা পুং গ্যামেটোফাইটের অংশ নয়? অপশন 1 এক্সাইন, অপশন 2 নালিকা নিউক্লিয়াস, অপশন 3 আর্কিস্পোরিয়াল সেল, অপশন 4 পরাগ নালিকা। বলে ফেলো, আমার আবার অপশনগুলো বলতে বাধ্য করো না, এর আগে উত্তর দিয়ে ফেলো। প্রশ্নটা বুঝছো? নিচের কোনটা পুং গ্যামেটোফাইটের অংশ নয়? নাম লিখো। অপশন 3-এ কি বলছি আমি নিজেই ভুলে গেছি, সবাই 3 লিখতেছো। আর্কিস্পোরিয়াল কোষ বলছিলাম, মনে পড়ছে? আর্কিস্পোরিয়াল কোষ হচ্ছে ডিপ্লয়েড কোষ। কখনোই একটা ডিপ্লয়েড কোষ গ্যামেটোফাইটের অংশ হইতে পারবে না। আর্কিস্পোরিয়াল কোষগুলো ছিল দেহকোষের অংশ, এরা স্পোরোফাইটের অংশ। যারা ডিপ্লয়েড কোষ তারা স্পোরোফাইটের অংশ, যারা হ্যাপ্লয়েড তারা হচ্ছে গ্যামেটোফাইটের অংশ। মাথায় ঢুকছে? এই ধরনের প্রশ্ন আসলে আমরা পারবো। তাহলে গ্যামেটোফাইটের অংশ কি কি? এখানে যা দেখতে পাচ্ছ, এক্সাইন, ইনটাইন, নালিকা, কি বলতেছি এটাকে, নালিকা নিউক্লিয়াস, জনন নিউক্লিয়াস, পুংগ্যামিট, পরাগনালিকা, এরা সবাই হচ্ছে পুংগ্যামিটোফাইটের অংশ। ডান। এবার আমি বই থেকে দেখব যে পুলাপান্না আমি পড়াইতে পারলাম কিনা প্রথম অংশটা। ওকে, এখানে একটা ইংরেজি শব্দ লেখা আছে, প্ল্যান্ট এমব্রায়োলজি। প্ল্যান্ট এমব্রায়োলজি মানে উদ্ভিদ ভ্রূণবিদ্যা, যা সেটুকু পড়বা, ঠিক আছে? ডান। তারপরে যৌন জনন যে উগ্যামাস ধরনের, উগ্যামাস কি, আইসো অ্যানাইসো কি, সব পড়াই ফেলছি। এখানে যে কথাগুলো লেখা আছে দেখো, দেয়াল কোষ কি, প্রাথমিক জনন কোষ কি, কিভাবে হচ্ছে দেয়াল কোষ 3 থেকে 5 প্রাচীর বিশিষ্ট, ভেতরটা ট্যাপেটাম। এই যে এখানে যে তীর চিহ্ন দিয়ে দেখাইছে, আমি এটা ছবি সহ একে দেখাই দিলাম তোমাকে। সো আমার ছবির সাথে এটা মিলায় পড়বা, হয়ে যাবে। ওকে, তারপর আসো এক্সাইন, ইনটাইন, পলিনিয়াম কার থাকবে, পোলেন টেট্রাড কি, সব ট্যাপেটাম কি, সব আলোচনা চলে আসছে আমাদের। যা যা দরকার আমরা সব বলে ফেলছি। পরাগরেণুগুলো কেমন দেখো, এককোষী।
একটা নিউক্লিয়াস থাকে, কিন্তু পরে এটা বিভাজিত হয়ে দুইটা নিউক্লিয়াস হয়ে যায়, তাই না? এবং ওরা হ্যাপ্লয়েড থাকে। এই ছবিগুলো দেখো, আমার সাথে মিলাইতে পারবা? ওকে, জার্মপোরের কথা বলছি। জার্মপোর থাকতে পারে কয়টা পর্যন্ত? 20টা পর্যন্ত থাকতে পারে। ওকে, পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ কোনটা? পরাগরেণু। এটাই তো প্রথম সৃষ্টি হয়েছিল। এর আগে সে ছিল পরাগ মাতৃকোষ, তখন সে ডিপ্লয়েড ছিল। মিওসিস করে সে পরাগরেণু হয়েছে, প্রথমবারের মতো হ্যাপ্লয়েড হয়েছে। তাহলে সেই প্রথম গ্যামেটোফাইটের প্রথম কোষ পুং গ্যামেটোফাইটের। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমরা পড়ে ফেললাম। এই যে পরাগরেণু নিউক্লিয়াসের ক্ষেত্রে কি ঘটে? ওরা মাইটোসিস করে নালিকা নিউক্লিয়াস হয়, জনন নিউক্লিয়াস হয়। তারপর এই জনন নিউক্লিয়াসটা একা একা লাগে, বডিগার্ডের সাথে গল্প করতে তার ভালো লাগে না, তাই সে আবার মাইটোসিস করে, পরে দুইটা গ্যামেট হয়। আমি তোমাকে দেখাইলাম, তাই না? এইবার এই যে পরাগরেণু, নালিকা নিউক্লিয়াস, জনন নিউক্লিয়াস, পরাগ নালিকা, পুং গ্যামেট, এরা সবাই কি? এরাই হচ্ছে পুং গ্যামেটোফাইটের অংশ। ভাইয়ের এই কথাটা আশা করি ধরতে পারছো। এদের আকৃতি কেমন? মাইক্রোস্কোপিক, অনেক ক্ষুদ্র। তুমি কি এই কোষগুলোকে ইন্ডিভিজুয়ালি দেখতে পারবা? না। তারপর দেখো, স্পোরোফাইটের উপর নির্ভরশীল, এই কথাটা একটু ইম্পর্টেন্ট, এটা বোধহয় তুমি বুঝবা না, আমি বুঝাই দিচ্ছি। শোনো, একটা পরাগরেণুকে একলা একলা ফেলে রাখলে সে কি বেঁচে থাকবে? তাকে অবশ্যই একটা আশ্রয় পাইতে হবে। তো ওই বড় যে আম গাছটা, সেটা হচ্ছে স্পোরোফাইট। সেই স্পোরোফাইটের আশ্রয়ে কিন্তু এই পরাগরেণুটা গ্রো করতেছে, এই পরাগরেণুটা বেঁচে থাকতেছে, তাই না? পরাগরেণু তো একা একা বেঁচে থাকতে পারবে না, ওই স্পোরোফাইটের উপর সে নির্ভর করবে। এটাই হচ্ছে কথা। আমরা আমাদের আজকের পড়াশোনার প্রথম যে ধাপ পুং গ্যামেটোফাইট সৃষ্টি, সেটা পড়ে শেষ করলাম। ওকে, অনেকে ভেবেছিল বই থেকে পড়াবে না, কি বলছে? আচ্ছা, ও অন্তর ভাইয়ের কমেন্ট। ওকে, আমরা সামনে একটা টিভি লাগাইছি, বুঝছো? অনেকে মনে করতেছে আমাদের কমেন্ট পড়তেছে না। কি না, আমরা তো ওই যে টিভিতে আমি অন্তর ভাই একসাথে তোমাদের কমেন্ট দেখতেছি, পড়তেছি। আমরা সামনে একটা টিভি লাগাইছি, বুঝছো? কিন্তু এটার লোকেশনটা একটু দূরে হয়ে যাওয়ায় আমরা একটা অ্যাঙ্গেল করে তাকাইতে হচ্ছে, এই আর কি। আচ্ছা, ওরা মনে করতেছে ভাই ফোন হাতে নিচ্ছে না, তাহলে তো অনেক কমেন্ট পড়তে না, কমেন্ট পড়তেছি আমরা দুইজন মিলে। চলো আমরা পড়াই যাই। আমরা এখন যেটা, এটা একটু বলে দে, ফুলের অত্যাবশ্যকীয় স্তবক কোনগুলো আর সাহায্যকারী স্তবক কোনগুলো? এইটা ডেফিনেটলি তোমার বইতে ওইভাবে নাই। ফুলের অত্যাবশ্যকীয় স্তবক যদি বলি, তাহলে ফুলের হচ্ছে তোমার পুংকেশর আর স্ত্রী স্তবক যেটা আছে, পুং স্তবক, স্ত্রী স্তবক, হ্যাঁ, এই দুইটা লাগবে। আদর্শ ফুলের ক্ষেত্রে 4টা স্তবক থাকে, হ্যাঁ, বৃতি, দল, পুং স্তবক, স্ত্রী স্তবক, এই 4টা স্তবক থাকবে একটা আদর্শ ফুলের। আমরা এই ফুল নিয়ে ডিটেলস আলোচনা করবো 7 নম্বর অধ্যায়ে, ঠিক আছে? আচ্ছা, চলো সামনে আগাই। আমরা এখন একটা ডিম্বকের গঠন পড়ব। ডিম্বকের গঠন কেন পড়ব? কারণ আমরা স্ত্রী গ্যামেটোফাইটের পড়ায় প্রবেশ করতেছি, কারণ পুং গ্যামেটোফাইট আমাদের ক্লিয়ার। আমরা আমাদের দ্বিতীয় টপিক স্ত্রী গ্যামেটোফাইটে প্রবেশ করতেছি। তো স্ত্রী গ্যামেটোফাইট কিভাবে সৃষ্টি হয় খেয়াল করো। এইটা হচ্ছে সেই স্ত্রী স্তবক, উদ্ভিদের স্ত্রী স্তবক। এইটাকে আমরা বলতেছি গর্ভদ্বন্দ্ব, মুখটাকে বলতেছি গর্ভমুণ্ড, নিচেরটাকে বলতেছি গর্ভাশয়। আশা করি এগুলো তোমরা পারো। গর্ভাশয়ের ভেতরে এটা হচ্ছে একটা ডিম্বক। এই গর্ভাশয়টা তুমি জানো নিষেকের পরে ফল হবে, ফলের ভেতরে থাকে বীজ, আর গর্ভাশয়ের ভেতরে আছে ডিম্বক, তাহলে ডিম্বক হবে বীজ। আচ্ছা, আর এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে অমরা, যেখান থেকে ডিম্বক সৃষ্টি হয়, এই জায়গাটার নাম প্লাসেন্টা বা অমরা। এটা হচ্ছে ডিম্বক নাড়ি। আচ্ছা, আমরা ডিম্বকের অংশগুলো বই থেকেই দেখি, তাহলে ইজি হবে। জাস্ট এটা কিভাবে থাকে আমি তোমাকে দেখালাম। ওকে, আচ্ছা, ডিম্বকের অংশগুলো আমরা বই থেকে দেখি, বইয়ের ছবিটাও সুন্দর আছে। আসো, ইংরেজি নামগুলো সহ পড়বো। খেয়াল করো, এটা একটা ডিম্বক, তাহলে এটা হচ্ছে ডিম্বক নাড়ি, ইংরেজিগুলো পড়বা। এটাকে ফিউনিকুলাস বলি। ডিম্বক নাভিকে আমরা বলি হাইলাম। আমরা কিন্তু জুলজিতেও হাইলাম পাই, তাই না? আমাদের ফুসফুস, কিডনি, এইটার ভেতরে ঢুকে যে জিনিসপত্রগুলো বা বের হয়ে আসে, ওই যে কানেক্টিং বোটার মতো জায়গাটা, ওইটাকে আমরা হাইলাম বলি, তাই না? সো ওরও হচ্ছে এই জায়গাটা হাইলাম। তারপর দেখো একটা ছিদ্র আছে, এটাকে বলতেছি ডিম্বক রন্ধ্র, বা ইংরেজিতে বলে হচ্ছে মাইক্রোপাইল। ওকে, এরপর দেখো এইটার ঠিক অপোজিটে ডিম্বক রন্ধ্র, তো এটা, তাই না? এই রন্ধ্রের ঠিক অপোজিটের জায়গাটাকে বলি ডিম্বক মূল, ইংরেজিতে বলি ক্যালাজা। এই যে ইংরেজিগুলো বলতেছি ওইগুলো একটু দেখবা, বুঝছো? একটু করে দেখলে কোনো ক্ষতি নাই। তারপর দেখো ভেতরে যদি আসি, ভেতরে দেখো একটা ভ্রূণ আছে, এটাকে আমরা বলছি ভ্রূণথলি। এটা কিভাবে সৃষ্টি হয় আমরা সেটা আলোচনা করব। এবং তোমাকে আগেই জানাই রাখি যে এই ভ্রূণথলিটাই হচ্ছে তার স্ত্রী গ্যামেটোফাইট। এই ডিম্বকের ভেতরে থাকা ভ্রূণথলিটাই হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইট। এটা কিভাবে হয় সেটা বললে আমাদের স্ত্রী গ্যামেটোফাইট শেষ ইনশাল্লাহ। তোমরা রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর ওই গানটা শুনছো কিনা? পুষে রাখে যেমন ঝিনুক, খোলসের আবরণে মুক্তর সুখ, তাই না? এইখানেও ভ্রূণকে পুষে রাখার জন্য কিছু জিনিস আছে। ভ্রূণের চারপাশে এই যে কোষগুলো দেখতেছো, এদের নাম হচ্ছে নিউসেলাস। নিউসেলাস বাংলা করলে দাঁড়ায় ভ্রূণ পোষক টিস্যু, মানে ওরা এই ভ্রূণটাকে চারপাশ থেকে পুষে রাখে। ওকে, সো
এই হচ্ছে আমাদের মোটামুটি একটা ডিম্বকের ভেতরে কি থাকে সেগুলোর কথা। এরপর ভ্রূণথলিটা আমি পরে তোমাদের পড়াচ্ছি একে। ওকে, তাহলে অংশগুলোর নাম আমরা পড়ে ফেলবো, ঠিক আছে, ইংরেজিগুলো সহ, ছবিটা একটু দেখবো। এবার আসো ডিম্বকে যেহেতু আসছি, ডিম্বকের কিছু টাইপ আছে, এই টাইপগুলো আমি তোমাকে একটু পড়াই। টাইপের এক্সাম্পলগুলো ভালোই ইম্পর্টেন্ট, এক্সাম্পলগুলো আসবে। প্রথমটার দিকে তাকাও, দেখো এটা ডিম্বক রন্ধ্রটা উপরের দিকে, ডিম্বক রন্ধ্র উপরের দিকে থাকলে এটাকে আমরা ঊর্ধ্বমুখী ডিম্বক বলি। এক্সাম্পলটা কিভাবে মনে রাখবো, ধরো আমার ফ্যামিলিতে, আচ্ছা তোমরা আমাকে বলো, কমেন্টে জানাও দেখি, তোমরা একটু কমেন্ট করে বলো দেখি, ভয়েস এরকম হচ্ছে কেন? ভয়েস কি ঠিক নাই আমার? অন্তর তোমাকে আগেই জানাই রাখি যে এই ভ্রূণথলিটাই হচ্ছে তার পারফেক্ট। অন্তর বলছে একদম পারফেক্ট। হ্যাঁ, যতখানি আর কি আমার ভয়েস আর কি মোবাইলে যেখানে শোনা যাচ্ছে ওইটুকু পারফেক্ট। আচ্ছা, এই সবাই দেখে আমার ক্লাস করে ফেলছে যে বিগ পাপা, এটা তো আমার আমার নেমনিক, ওরা তাহলে বোধহয় একাডেমিকে ক্লাস করে ফেলছে। আচ্ছা, বড় বাবা বলি আমরা, আমরা দাদার বাবাকে বলি বড় বাবা, বুঝছো? তো বড় বাবা যিনি, যিনি আমার দাদারও বাপ, তো উনি কি ফ্যামিলিতে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ না? বলো, উনি মাথা উঁচু করে থাকবে না? হ্যাঁ, তাহলে ঊর্ধ্বমুখী হবে না উনি? সো বিগ পাপা দিয়ে এটার এক্সাম্পল মনে রাখবো, ঠিক আছে? বিগ পাপা, বিগ পাপা। ওকে, সো বি দিয়ে হচ্ছে বিষ কাটালি, গ দিয়ে হচ্ছে গোলমরিচ। ওকে, গ দিয়ে হচ্ছে গোলমরিচ, আর একটা পা দিয়ে হচ্ছে পান, আর একটা পা দিয়ে কি বলো? পানি মরিচ। মনে থাকবে, বিষ কাটালি, গোলমরিচ, পানি মরিচ, পান। বিগ পাপা, মাথা উঁচু করে থাকবে। এবার আসো নিম্নমুখী বা অধোমুখী যাকে বলতেছি। সো এটার জন্য মনে রাখবো, মনে করো তোমার নাম হচ্ছে মটর, ঠিক আছে? তোমার নাম কি? মটর। তোমার একটা বান্ধবী আছে, ওর নাম হচ্ছে নিশি। ওকে, সো তোমার চোখে কাপড় বাঁধা, তুমি ছোঁয়াছুঁই খেলতেছো, ছোটবেলায় খেলছো কিনা জানি না। সো তোমাকে আমরা সবাই বলতেছি মটর, নিশিরে ছো, নিশিকে ছুঁয়ে দিতে বলছে তোমার বান্ধবী নিশি, ওকে ছুঁয়ে দিতে হবে। ওকে, তাহলে আমরা মটর দিয়ে হচ্ছে মটর মনে রাখবো। মটর হচ্ছে অন্য বইয়ে আছে, এই বইতে নাই, লিখে রাখো। নি দিয়ে হচ্ছে নিম্নমুখী ডিম্বক, তাহলে নিম্নমুখী ডিম্বকের এক্সাম্পল কি? মটর। তারপর সি দিয়ে হচ্ছে শিম, ওকে, রে দিয়ে হচ্ছে রেরি, আর ছোলা দিয়ে ছ দিয়ে হচ্ছে ছোলা। তাহলে এই মটর নিশিরে ছ, এটা দিয়েই আমরা মনে রাখবো নিম্নমুখী ডিম্বক, ঠিক আছে? মটরটা এক্সট্রা তথ্য। ওকে, আমরা এক্সট্রা তথ্যের উপর একটা ছোট্ট রেকর্ডেড ক্লাস প্রত্যেক ক্লাসের পরে দিব বলে মনস্থির করেছি। ক্লাসের মধ্যে যেটা হয়, এক্সট্রা তথ্যে তো অনেক কিছু লেখা থাকে, বুঝছো? তো আমি যেমন এটার ব্যাপারেও জানি, যেমন আরেকটা এখানে আছে, ওটা হচ্ছে অর্ধ অধোমুখী। তো এখন এগুলো পড়াইতে গেলে যেটা হয়, ধরো আমাদের এখানে তোমরা 3600 মানুষ এখন পর্যন্ত, তো 700 হয়ে গেছে, 3700 হয়ে গেছে। তো এইখানে যেটা হয় যে সবাই এটা নিতে পারে না ইকুয়ালি। তো দেখলাম যে তার থেকে বরং আমরা যদি রেকর্ডেডটা দেই, যে আগে ভাই মেইন ক্লাসটা করো, হাসান স্যারের বই ভালো মতনে পড়ো, এরপর আজিবুর স্যার এবং আলিম স্যারের বইয়ের যত তথ্য আছে আমি তোমারে পড়াই দিব। লাইভ হবে, লাইভ এটা লাইভে অথবা রেকর্ডে গুছায় দেওয়া হবে, ঠিক আছে? ওই 10-15 মিনিটের এক্সট্রা তথ্যের ক্লাস, যেন এটা নিয়ে কারো মাথা নষ্ট না হয়। ওকে, তারপরটা আসি, তারপরটা হচ্ছে পার্শ্বমুখী। পার্শ্বমুখীকে তুমি তোমার মতো করে মনে রাখতে পারো, ঠিক আছে? এই যে পার্শ্বমুখীকে কি দিয়ে মনে রাখতে পারো, যে এই ধরো পাশে একজন বসে আছে, ঠিক আছে, ওর নাম হচ্ছে ক্ষুদ্র পপি, ঠিক আছে? ও পপি নামের একটা মেয়ে, ও ছোট ছোট, তো তোমার পাশে বসে আছে, তো পাশে ক্ষুদ্র পপি, তাহলে ক্ষুদিপানা পপি। আর বক্রমুখী, আচ্ছা সকালবেলা তুমি মাত্র ঘুম থেকে উঠছো, তুমি আয়নায় গিয়ে তোমার চেহারাটা দেখছো, দেখে কি হাসো এরকম করে? মেবি না। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমরা চেহারাটা বাঁকায় রাখি না? বলো বলো, বাঁকায় রাখি তো। তাহলে সকালবেলা আমরা বক্রমুখী হয়ে থাকি, তাই না? তাহলে বক্রমুখীর এক্সাম্পল কি বলো? সকালবেলা আমরা বক্রমুখী হয়ে থাকি, তাহলে সকাল দিয়ে মনে রাখবো, সকালে বক্রমুখী হই। তাহলে স দিয়ে হচ্ছে সরিষা, আর কাল দিয়ে হচ্ছে কালকা সন্ধ্যা। এক্সাম্পল শেষ। পারবো 4 রকম ডিম্বকের এক্সাম্পল, ডান। ওকে, ভেরি গুড। যারা পারতেছো আমরা এখন একটু স্লাইডে যাই, চলো। ডিম্বকটা যেহেতু আমরা কি কি অংশ আছে এবং কি কি টাইপ আছে এটা পড়ে নিয়েছি, এবার কিভাবে ভ্রূণথলিটা তৈরি হয়, কিভাবে, আজকে দিবেন রেকর্ড? হ্যাঁ, আজকেই দিব। আচ্ছা, কিভাবে হচ্ছে এই ভ্রূণথলিটা এই ডিম্বকের ভেতরে তৈরি হয় সেইটা তোমাকে দেখাই, চলো। খেয়াল করো, এইগুলো হচ্ছে নিউসেলাস কোষ, তাই না? আচ্ছা, পৃথিবীতে 700 কোটি মানুষ আছে, সবাই কি তোমার কাছে স্পেশাল? তোমার কাছে তো স্পেশাল হয়ে উঠবে একজন, তাই না? আশা করি এখনো কেউ হয় নাই, হওয়াটা এখনকার জন্য স্বাস্থ্যকর না, ঠিক আছে? পরবর্তীতে হোক, কিন্তু একজন হয়তো বা তোমার কাছে স্পেশাল হয়ে উঠবে। নিউসেলাসের অসংখ্য কোষের ভেতরে এরকমই একটা র্যান্ডম কোষ হঠাৎ করে ওর কাছে স্পেশাল হয়ে উঠে, সে একটু বেশি খাবার পায়, বেশি পুষ্টি পায়, সাইজে একটু বড় সড়ো হয়। সো আমি এই জিনিসটাকে জাস্ট এখানে দেখাইছি। ওকে,
এটা হচ্ছে আর্কিস্পোরিয়াল কোষ হিসেবে গণ্য হয়। এইখান থেকেই স্পোর তৈরি হবে, বাট এই স্পোরটা কিন্তু মেইল স্পোর না, পুরুষের স্পোর না, এটা স্ত্রীর স্পোর, তাই না? ওকে, তো এই আর্কিস্পোরিয়াল সেলটা কীরকম? এটা একটা ডিপ্লয়েড সেল, আগের বারের মতোই, কারণ এটাও দেহকোষের অংশ। এই যে নিউসেলাসের সবগুলো কোষ কেমন বলো, এগুলো সব দেহকোষের অংশ, এরা সবাই ডিপ্লয়েড। ওকে, তাহলে আর্কিস্পোরিয়াল কোষ এখানেও কি হবে? দেয়াল কোষ হবে মাইটোসিস করে, ডিপ্লয়েড। প্রাথমিক জনন কোষ হবে, এটাও ডিপ্লয়েড, তাই না? কি করে হচ্ছে এগুলো? মাইটোসিস করে। কোথায় হচ্ছে? সব এটার ভেতরেই হচ্ছে। ওকে, তারপর প্রাথমিক জনন কোষ থেকে স্ত্রী রেণু মাতৃকোষ হবে। খেয়াল করে দেখো, আগে হয়েছিল পরাগ মাতৃকোষ, কারণ আগে তুমি পরাগ রেণু বানাচ্ছিলা পরাগধানীর ভেতরে, এখন তুমি আসো হচ্ছে ডিম্বকের ভেতরে, এখানে তার পরাগ রেণু হবে না, এখানে তো স্ত্রী রেণু হবে। তাইলে মাতৃকোষটার নাম দিচ্ছি আমরা স্ত্রী রেণু মাতৃকোষ, এবং স্ত্রী রেণু মাতৃকোষ একটা জনন মাতৃকোষ না? তাহলে এটা কেমন হবে? এটা ডিপ্লয়েড হবে। এবং মাতৃকোষে কি ঘটে জানো? মিওসিস ঘটে। তাহলে এই মিওসিস ঘটে পরে কি তৈরি হবে? স্ত্রী রেণু। এবং স্ত্রী রেণু কেমন হবে? হ্যাপ্লয়েড হবে। আগে হয়েছিল পরাগ রেণু, এখানে হবে স্ত্রী রেণু। কয়টা হবে? পরাগ রেণু যেহেতু 4টা হয়েছিল মিওসিস করে, স্ত্রী রেণু হবে 4টা। কিন্তু এখানে অনেক বেশি রহস্য লুকিয়ে আছে, অপেক্ষা করো, চলো আমরা দেখি। আবার সামারাইজ যারা বুঝো নাই, ছবিটা হচ্ছে এরকম করে গেছে। ওকে, ক্রমান্বয়ে সব চেঞ্জ কিন্তু এটার ভেতরেই ঘটতেছে। চারপাশে নিউসেলাস আছে, ওইগুলো আর আঁকি নাই। এটা তোমার স্ত্রী রেণু মাতৃকোষ, তাহলে এটা কেমন? মাতৃকোষ যেহেতু, তাহলে সে ডিপ্লয়েড। মিওসিস করে দেখো 4টা স্ত্রী রেণু হয়েছে, তবে তার মধ্যে একটার সাইজ বড় আর 3টার সাইজ কিন্তু ছোট। এটাকে আমরা অসম সাইটোপ্লাজমিক একটা বিভাজন বলতে পারি। ধরো তুমি, আচ্ছা ধরো তুমি হচ্ছে ধরো মুরগি চাষি, এবার তুমি একসাথে বড় মুরগি আর ছোট মুরগি একসাথে পালো। তোমার ভবিষ্যৎ কি আমি তোমাকে বলি? বড় মুরগিগুলা সব খাবার খেয়ে নিবে, ছোট মুরগিগুলা ওদের সাথে যুদ্ধ করে খাবার খাইতে পারবে না, ওইগুলো আরো ছোট হবে, আলটিমেটলি ওরা মানে বাঁচতেই পারবে না ভালো করে। এইখানে একই ব্যাপার ঘটে। এই বড় স্ত্রী রেণুটা সব পুষ্টি টুষ্টি নিয়ে নেয়, আর এই ছোট যে 3টা পোলার বডি আছে বা যারা স্ত্রী রেণু হিসেবে জন্ম নিয়েছিল, ওরা আসলে বাঁচতে পারে না। মোস্ট অফ দ্য কেস এই 3টা কি হয়? মরে যায়, এবং একটা স্ত্রী রেণু শুধু সার্ভাইভ করে। এবার এই একটা স্ত্রী রেণু নিয়ে আমাদের আলোচনা। দেখো, এই একটা স্ত্রী রেণুর নিউক্লিয়াস আগে একটা ছিল, এখন 2টা হয়ে গেছে। তাহলে এটা কি হয়েছে বলো? এটা প্রথম মাইটোসিস হয়েছে, তাই না? প্রথমবার মাইটোসিস হয়ে একটা থেকে 2টা নিউক্লিয়াস হলো। এরপর দ্বিতীয় বা সেকেন্ড মাইটোসিস হলো, সেকেন্ড মাইটোসিস হয়ে 2টা থেকে 4টা হয়ে গেল। এরপর কয়বার মাইটোসিস হলো বলো? থার্ড মাইটোসিস। 3টা মাইটোসিস হয়ে কয়টা নিউক্লিয়াস বিশিষ্ট হয়ে গেল দেখো? 4টা 8টা হয়ে গেল। তাহলে এই 8 নিউক্লিয়াস বিশিষ্ট একটা দশা তৈরি করলো। কোথায় হচ্ছে সবকিছু বলো তো? এই স্ত্রী রেণুর ভেতরেই কিন্তু। স্ত্রী রেণুর নিউক্লিয়াস কেমন ছিল? হ্যাপ্লয়েড। সব কিছু মাইটোসিস হয়েছে, তাহলে সব নিউক্লিয়াস কেমন হবে বলো? সব নিউক্লিয়াসই কেমন হবে? হ্যাপ্লয়েড। এটার ভেতরে যত নিউক্লিয়াস দেখতে পাচ্ছ সবাই হ্যাপ্লয়েড, কারণ সব হ্যাপ্লয়েড কোষ থেকে মাইটোসিস করে সৃষ্টি হয়েছে। এবার দেখো, আমার কাছে মনে হয় মেয়েরা ছেলেদের থেকে তুলনামূলকভাবে একটু গুছিয়ে থাকে। এই প্রমাণটা উদ্ভিদও রেখেছে ওদের জীবনে। দেখো না, এই ভ্রূণথলিতে এলোমেলোভাবে থাকা এই যে 8টা নিউক্লিয়াস, এই 8টা নিউক্লিয়াস এখন সুন্দর করে গঠিত হয়ে যাবে। কিভাবে হবে দেখো? মাঝখানে সবচেয়ে বড় যেটা, এটার নাম হচ্ছে ডিম্বাণু। কি বাণু বলো? ডিম্বাণু, সবচেয়ে বড়। ডিম্বাণুকে আমরা ট্রিট করব নায়িকার মতো অথবা রাজকন্যার মতো। এবং ডিম্বাণু, আচ্ছা তুমি বলো, সিনেমাতে তোমরা নায়িকা বা রাজকন্যাকে যখন দেখো তখন কি একা থাকে সে? নায়িকার চারপাশে 2-4 জন সখী সবসময়ই থাকে, তাই না? ভিলেন ধরলে যেন চিল্লাইতে পারে। সো আমাদের এই ডিম্বাণুটার পাশে, এটা তো ডিম্বাণু তাই না? ডিম্বাণু, এদের নাম কি? এই যে 2 জন সহকারী কোষ আছে, এই সহকারী কোষের ইংরেজি কি? সহকারী কোষের ইংরেজি হচ্ছে সিনার্জিট। সিনার্জিট। এখান থেকে একটা মজার গল্প না বললেই না। আমার মেডিকেল ভর্তি পরীক্ষায় সিনোনিম বা অ্যান্টোনিম আসছিল সিনার্জি দিয়ে, যে সিনার্জির সিনোনিম কি। তা আমি সিনার্জি শব্দটা কখনোই ব্যবহার করি নাই, অর্থও ক্লিয়ারলি জানতাম না, কিন্তু প্রথম দেখে এটাই মনে হয়েছে যে আচ্ছা এটা তো আমি বোটানিতে পড়ছিলাম, এটা মানে তো সহকারী কোষ বা এই টাইপের কিছু, তারপরে একটা পজিটিভ অর্থ হয়তো বা এটা মিন করছে, সেটা ভেবে কিন্তু আমি অপশন দেখে অপশন যাচাই করে দাগাই দিয়ে আসছিলাম, এবং ফাইনালি আমার উত্তর কিন্তু হয়েছিল। দেখো, আমার বোটানির জ্ঞান ইংলিশে গিয়ে কাজে লাগছে। এই জন্যেই একটু তোমাদের এমফাসিস দেই যে একটু ইংলিশটা পড়ো, ইংরেজিগুলো পড়লে ক্ষতি নাই, বুঝছো? কখন কোনটা কাজে লাগবে কেউ জানে না। আচ্ছা, তারপর আসো, এই যে এই পাশে যে 3 জন, এখানে একটা সিনেমা হবে একটু পরেই তুমি দেখবা। এই সিনেমা আগে যখন হইতো, বুঝছো, এখন তো রাস্তাঘাটে বের হইলেই তুমি দেখবা যে বিভিন্ন জন বিভিন্ন আঙ্গিকে নাচতেছে, বিভিন্ন মনিটরে দাঁড়িয়ে। এদের প্রতি তো আমাদের তেমন আগ্রহ নাই। এককালে এই শুটিং দেখার জন্য মানুষ গোল হয়ে দাঁড়াইতো, বুঝছো? শুটিং হচ্ছে মানে এটা একটা দারুণ তাজ্জব ব্যাপার।
যাই হোক, তো এখানে একটু পরে সিনেমা হবে। আসলে এটা দেখার জন্য এখানে 3টা কোষ আছে, ওদেরকে আমরা প্রতিপাদক কোষ বলি, বাংলায় বলি প্রতিপাদক কোষ। ওকে, ইংরেজিতে বলি হচ্ছে অ্যান্টিপোডাল সেল, অ্যান্টিপোডাল সেল। ওকে, এদের পরিচয় মোটামুটি জেনে গেলাম। মাঝখানে দেখো 2জন আছে, এই দুইটাকে আমরা মেরু নিউক্লিয়াস বলি। এই দুইটা মেরু নিউক্লিয়াস যখন একসাথে মিলে যায় তখন ওরা কি ফরমেশন করে? সেকেন্ডারি নিউক্লিয়াস, সেকেন্ডারি নিউক্লিয়াস, যেটাকে বাংলায় আমরা বলতেছি গৌণ নিউক্লিয়াস। সো প্রাইমারির বাংলা হচ্ছে মুখ্য, সেকেন্ডারির বাংলা হচ্ছে গৌণ, গৌণ নিউক্লিয়াস। এদের আরেকটা নাম হচ্ছে ফিউশন নিউক্লিয়াস, মানে ওরা কি 2জন ফিউজড হয়, 2টা নিউক্লিয়াস এসে একসাথে জোড়া লেগে যায়। হ্যাঁ, তো এরা যদিও এই যে n+n লিখতে পারি আমরা এদেরকে, অথবা 2nও লিখতে পারি। সো এই আর কি। তাহলে এই যে ভ্রূণথলিটা দেখতে পাচ্ছ, এই স্ত্রীরেণুটা যেটা একটা স্ত্রীরেণু ছিল, এটা মাইটোসিস করে টোরে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা ভ্রূণথলি বা এমব্রায়ো স্যাক হয়ে গেল, 8 নিউক্লিয়াস বিশিষ্ট, তাই না? কি পরিবর্তন! এই ভ্রূণথলির ভেতরে যতগুলো নিউক্লিয়াস তুমি দেখতে পাচ্ছ, এই যে 8টা নিউক্লিয়াস, এরা কি কেউ কি ডিপ্লয়েড আছে? সবাই হ্যাপ্লয়েড না? এই ভ্রূণথলির 8টা নিউক্লিয়াসে কি বলো? হ্যাপ্লয়েড তো। তাহলে এই ভ্রূণথলিটা হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইট। বুঝতে পারছো? তাহলে উদ্ভিদের স্ত্রী গ্যামেটোফাইট বলতে আমরা বুঝবো এই ভ্রূণথলিটাকে। ডিম্বক ত্বককে বুঝবো না, নিউসেলাসকে বুঝবো না, ভ্রূণথলির ভেতরে যা আছে। ভ্রূণথলির ভেতরে কি আছে? প্রতিপাদক কোষ, সহকারী কোষ, ডিম্বাণু, সেকেন্ডারি নিউক্লিয়াস। এখন কেউ কেউ অপোজ দিতে পারো যে ভাই সেকেন্ডারি নিউক্লিয়াস তো ডিপ্লয়েড, তাইলে এটারে ভাই আমি কেমনে স্পোরোফাইট না বলে কেন গ্যামেটোফাইট বলতেছি? ভ্রূণথলির ভেতরে আছে যে, আর ওদের প্রাইমারি অবস্থায় তো ওরা 2জন আসলে আলাদা আলাদাই ছিল। এখানে তো আর ওই নিষেক ঘটে না, এই জাস্ট 2টা নিউক্লিয়াস পাশাপাশি আছে। সো তুমি এদেরকে গ্যামেটোফাইটের অংশ বলতে পারো, সমস্যা নেই। তাহলে এই ভ্রূণথলির ভেতরে যা দেখবা তারাই হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইটের অংশ। এখানে আরো একটা কথা না বললেই না, ডিম্বাণু এবং 2জন সহকারী কোষ, এদেরকে একসাথে আমরা বলি হচ্ছে এগ অ্যাপারেটাস বা ডিম্বাণু যন্ত্র। ওকে, এগ অ্যাপারেটাস বা ডিম্বাণু যন্ত্র। এবার একটা প্রশ্ন করি, তুমি উত্তর দিবা বরাবরের মতো, ঠিক আছে? বুঝতেছো? আচ্ছা, প্রশ্নটা হচ্ছে নিচের কোনটা স্ত্রী গ্যামেটোফাইটের অংশ নয়? সুন্দর করে শুনো, নিচের কোনটা স্ত্রী গ্যামেটোফাইটের অংশ নয়? অ্যান্সার দিবা। অপশন এ এই সেকেন্ডারি নিউক্লিয়াস, ডিম্বাণু, গর্ভযন্ত্র, নিউসেলাস। নিচের কোনটা সেকেন্ডারি নিউক্লিয়াসের অংশ? নিচের কোনটা স্ত্রী গ্যামেটোফাইটের অংশ নয়? সেকেন্ডারি নিউক্লিয়াস, ডিম্বাণু, গর্ভযন্ত্র, নিউসেলাস। শুনে শুনে যদি কমেন্ট করো তাইলে কিন্তু হবে না। এই যে ডি হবে সঠিক উত্তর, ভেরি গুড। শিমু প্রথম বলছো, ফরজানা শিমু। আগে তোমরা যারা 3 বলছো এটা ভুল হয়ে গেছে, কারণ গর্ভযন্ত্র বা ডিম্বাণু যন্ত্র বলতে তুমি মনে করতেছো যে আচ্ছা ডিম্বাণুকে বোঝাচ্ছে, সহকারী নিউক্লিয়াসকে বোঝাচ্ছে। এরা ইন্ডিভিজুয়ালি তো সবাই হ্যাপ্লয়েড ভাই, এটা সবাই হ্যাপ্লয়েড নিউক্লিয়াস। তাহলে ডিম্বাণু যন্ত্রও কি আমার এই এমব্রায়ো স্যাকের ভেতরেই আছে না? এই ভ্রূণথলির ভেতরে আছে কিনা কও? ভেতরে আছে তো। ভেতরে থাকলে এটাকে তুমি কি বলবা? গ্যামেটোফাইটের অংশ বলবা। নিউসেলাস কই আছে? এই ভ্রূণথলির ভেতরে না, নিউসেলাস তো এই যে বাইরের কোষ, নিউসেলাস তো বাইরে, নিউসেলাস তো ডিপ্লয়েড কোষ। তাহলে নিউসেলাস কি গ্যামেটোফাইটের অংশ হইতে পারবে না? মাথায় ঢুকছে? বুঝছো নাকি এখনো মাথায় ঢুকে না? কেউ আমার এমনি ধরে শিখাই দেয় না, আমি তোমার চেষ্টা করতেছি শিখানোর। আসো, এখন এই যে কিছু উল্টাপাল্টা লাগে, এইগুলো নামগুলো নিয়ে একটু কাজ করি। দেখো এই ডিম্বাণুর কি কি নাম আছে দেখো, এগুলো সব ডিম্বাণুর অন্য নাম। ডিম্বাণুকে তুমি স্ফিয়ার বলতে পারো, স্ফিয়ার মানে গোলক, আর মানে হচ্ছে ফিমেইল বা ডিম্বাণুর সাথে রিলেটেড ব্যাপারগুলোকে উ দিয়ে বোঝায়। এটাকে ওভাম নামেও ডাকি, এটাকে এগ নামেও ডাকি। ডিম্বাণুর কতগুলো নাম দেখছো? এগ, ওভাম, স্ফিয়ার, দেখছো? আচ্ছা, আবার দেখো স্পোর, মাথা আওলায় যাবে পড়তে গিয়ে। এই স্পোর যখন বলবে, স্পোর কাকে বলে জানো? আচ্ছা, স্পোর মানে সে কেমন হবে বলো? ডিপ্লয়েড হবে না? ওই যে স্পোরোফাইটের স্পোর আর কি, এটা ঠিক আছে? তাহলে স্পোর এটা আসলে ডিপ্লয়েড, এবং এটা আসলে কেমন হয়? এটা আসলে জাইগোট। স্পোর আসলে কি? জাইগোট। যেটা স্পোর সেটা হচ্ছে জাইগোট। আর স্ফিয়ার এটা কি বলো? এটা হচ্ছে ডিম্বাণু। তাহলে অনেক কনফিউশনের জায়গা ক্লিয়ার করে দিলাম। এগ অ্যাপারেটাস, এটার বাংলা কি করছি বলো? গর্ভযন্ত্র, ডিম্বাণু যন্ত্র, তাই না? এটা কি দিয়ে তৈরি? একটা ডিম্বাণু এবং 2টা সহকারী নিউক্লিয়াস নিয়ে। ফিউশন নিউক্লিয়াস এটা তো বুঝছি আমরা, গৌণ নিউক্লিয়াস বা সেকেন্ডারি নিউক্লিয়াস। পারবো না? ওকে, চলো সামনে আগাই। আচ্ছা, তোমরা আমাকে বলো যে এইখানে, আগে এইখানে আসি, দাঁড়াও।
এখানে এই যে ভ্রূণথলিটা তৈরি হয়েছে, ভ্রূণথলি তো তোমরা চিনছো, এই যে এই জিনিসটা, এই যে 8টা নিউক্লিয়াস যেটার ভেতরে আছে, এটা হচ্ছে ভ্রূণথলি। এই ভ্রূণথলি নিজেও কিন্তু গ্যামেটোফাইটের অংশ। আচ্ছা, তুমি আমাকে বলো যে এই ভ্রূণথলিটা কয়টা স্ত্রীরেণু থেকে তৈরি হয়েছে? উত্তর হচ্ছে একটা স্ত্রীরেণু, রাইট? এই একটা স্ত্রীরেণু থেকেই এই একটা ভ্রূণথলি তৈরি হয়েছে। এইখানে তুমি এই প্রসেসটার নাম বলবা মনস্পরিক, কারণ একটা স্ত্রীরেণু থেকে এটা তৈরি হয়েছে। যদি কোনোভাবে এমন হয় যে ভাই 2টা স্ত্রীরেণু বেঁচে গেছে এবং 2জন মিলে ভ্রূণথলি তৈরি করছে, তখন তুমি তাকে কি বলবা? তখন তুমি তাকে বাইস্পরিক বলবা, বাইস্পরিক। ওকে? আর যদি কখনো এই 4জন মিলেই তৈরি করে, যদি কখনো 4জন মিলে তৈরি করে, তখন কি বলবা? তখন তুমি সেটাকে বলবা টেট্রাস্পরিক, টেট্রাস্পরিক। তাহলে আমরা এই ভ্রূণথলি কয়টা স্ত্রীরেণু থেকে তৈরি হচ্ছে সেই ব্যাপারটার উপর বিবেচনা করে 3 ভাগে ভাগ করতে পারি জিনিসটাকে। একটা স্ত্রীরেণু যদি ভ্রূণথলি তৈরি করে, যেটা মোস্ট কমন 75 থেকে 80% কেস এভাবেই হয়, যে একটা স্ত্রীরেণু একটা ভ্রূণথলি তৈরি করবে, এটাকে আমরা মনস্পরিক বলি, বা এটাকে পলিগোনাম ধরনও বলা হয়, কারণ পলিগোনাম নামক একটা উদ্ভিদে প্রথম দেখা গেছিল। যদি কোনোভাবে 2জন বেঁচে যায় এবং 2জন মিলে যদি 2জন স্ত্রীরেণু মিলে যদি একটা ভ্রূণথলি তৈরি করে, সেটাকে বাইস্পরিক বলবা। কোনোভাবে যদি 4জনই বেঁচে যায়, 4জন মিলে যদি একটা ভ্রূণথলি তৈরি করে, সেটাকে তুমি বলবা টেট্রাস্পরিক। বুঝাইতে পারছি? ওকে, তাহলে দেখো এখানে ইম্পর্টেন্ট কথাগুলো লিখে রাখছি, পরীক্ষাতে আসবে যে মনস্পরিক এটা শতকরা কতগুলো উদ্ভিদে মনস্পরিক টাইপটা দেখা যায়? উত্তর হচ্ছে 75%, সেটা না থাকলে দিবা 80%। ওকে, অন্য বইতে, আলিম স্যারের বইতে লেখা আছে 80%। বাইস্পরিক হচ্ছে অ্যালিয়াম টাইপ, কারণ এটা অ্যালিয়াম উদ্ভিদে প্রথম আবিষ্কৃত হয়েছে। অ্যালিয়াম সেপা তোমরা চিনো, অ্যালিয়াম সেপা মানে কি? লিখে ফেলো, অ্যালিয়াম সেপার ক্রোমোজোম কয়টা লিখে ফেলো সব। আচ্ছা, টেট্রাস্পরিক এটা একটু জটিল, এটার মধ্যে 7টা আলাদা আলাদা টাইপ আছে। এর মধ্যে একটা টাইপ তুমি একটু দেখতে পারো, পেপেরোমিয়া। পেপেরোমিয়া উদ্ভিদ তোমরা চিনো কিনা জানি না। আমরা ছোটবেলায় আমার ময়মনসিংহে আমার বেড়ে ওঠা, ওইখানে আমরা টোলাপাতি খেলতাম, ঠিক আছে? 3টা শ্রেণী মিলে ভ্রূণথলি গঠন করে না, এরকম হয় না, এটা আমরা খুঁজেই পাই না। এইগুলোই দিয়ে আর বাইস্পরিক টেট্রাস্পরিকই মানে খুবই কম খুঁজে পাওয়া যায়, তো ওই 3জন মিলে গঠন করে না কমনলি। ভেরি গুড। পেঁয়াজের নাম এলিয়াম সেপা, তাই না? এবং এখানে 16টা ক্রোমোজোম থাকে, বাইস্পরিক ওরা, এই জন্য এটাকে অ্যালিয়াম টাইপ বলি। এই বাইস্পরিকের আরেক নাম টেট্রাস্পরিক। 7টা টাইপ আছে, এর মধ্যে পেপেরোমিয়া। এখানে 16 নিউক্লিয়াস বিশিষ্ট ভ্রূণথলি দেখা যায়, বুঝছো? আমরা তো দেখলাম যে 8 নিউক্লিয়াস বিশিষ্ট ভ্রূণথলি। যাক, আর বেশি গভীরে ঢুকবো না, জাস্ট এগুলো জেনে রাখলেই হবে। তো যেটা বলছিলাম, আমরা একটা গাছকে ইলিশ মাছ বানাইতাম, বুঝছো? খাইতাম আমরা এইভাবে, টোলাপাতি খেলতাম আর কি। তো ইলিশ মাছ যেটা বানাইতাম ওটা হচ্ছে পেপেরোমিয়া উদ্ভিদ। এটা দিয়ে রস উত্তোলন পরীক্ষা করা যায়, স্কুলে ছিল, আমি জানি না উদ্ভিদ তোমরা চিনো কিনা। আলোচনা থেকে বেরিয়ে আসি, আমাদের স্ত্রী গ্যামেটোফাইট পড়া শেষ, আমরা একটু বই থেকে দেখে আসি, চলো। দেখে তারপর আমাদের থার্ড স্টেপ নিষেকে ঢুকে যাব। তো আমাদের পড়া কিন্তু আগে যাচ্ছে আলহামদুলিল্লাহ, এই মাত্রই এগুলা পড়াইলাম। দেখো, মনস্পরিক এটার কথা বলছি, একটা স্ত্রীরেণু ভ্রূণথলি তৈরি করবে, রাইট? 2টা স্ত্রীরেণু ভ্রূণথলি গঠন করলে কি বলবা? বাইস্পরিক। এবং এটা টাইপ কি? অ্যালিয়াম টাইপ। আর টেট্রাস্পরিক বুঝতেই পারছো কয় প্রকার? 7 প্রকার। শতকরা কয়টা উদ্ভিদ মনস্পরিক? 75টা, বা 75% বা 80%। ওকে, এই যে পেপেরোমিয়া টাইপ 16 নিউক্লিয়াস বিশিষ্ট হয়, জেনে রাখলাম। এই তো অধিকাংশ উদ্ভিদেই মনস্পরিক। মনস্পরিককে এই জন্য কি ধরন বলি? পলিগোনাম ধরন বলি। পলিগোনাম উদ্ভিদে প্রথম পাওয়া গেছে, তাই শেষ। স্ত্রী গ্যামেটোফাইট কেমনে সৃষ্টি হচ্ছে? আমিও ছবি এঁকে দিছি, ওরাও ছবি আঁকছে আসলে। এই ছবি আর ওই আমার ছবি সেমই, দেখবা। ওকে, এটা হচ্ছে ভ্রূণথলি, এর চারপাশে কিন্তু নিউসেলাস আছে। আশা করি সব অংশই তুমি চিনতে পারছো। তাহলে চলো তো দেখি এখানে সিনার্জিট মানে বুঝি কিনা, সাহায্যকারী কোষ বা সহকারী কোষ যাই বলো। আচ্ছা, ডিম্বাণু যন্ত্র, গর্ভযন্ত্র সবই তো আলোচনায় চলে আসছে। এখন আমরা এই লাইনটা পড়ি যে স্ত্রী গ্যামেটোফাইটের অংশ কি। দেখো, এই যে ডিম্বাণু স্ত্রী গ্যামেটোফাইটের অংশ, সাহায্যকারী কোষ স্ত্রী গ্যামেটোফাইটের অংশ, প্রতিপাদন নিউক্লিয়াস অংশ, সেকেন্ডারি নিউক্লিয়াসকে দেখছো আমি অংশ বলছি, বুঝছো? এদেরকে সবকে একসাথে কি বলি? স্ত্রী গ্যামেটোফাইট বলি। এবং ভ্রূণথলি নিজেও কিন্তু স্ত্রী গ্যামেটোফাইটের অংশ। এবং স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি কোথায় ঘটে? পরীক্ষায় আসলো যে ভ্রূণথলির উৎপত্তি কই, ভ্রূণথলিটা কোথায় থাকবে? তুমি বলবা ডিম্বকের অভ্যন্তরে, চারপাশে নিউসেলাস দিয়ে ঢাকা, তাই না? তাহলে ডিম্বকের মধ্যেই স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি হবে। ওকে, স্ত্রী গ্যামেটোফাইট কি স্পোরোফাইটের উপর নির্ভরশীল কিনা? আচ্ছা, একটা ভ্রূণথলি কি একা একা তৈরি হতে পারবে?
যে কারো সাহায্য লাগবে না, কোনো ফুলের দরকার নাই, বড় গাছের দরকার নাই, ও একা একা সেপারেটলি তৈরি হবে, নট পসিবল। ও একটা ফুলের মধ্যে পুরো বড় যে স্পোরোফাইট উদ্ভিদটা আছে তার সহযোগিতা নিয়ে সে তৈরি হবে, তাই না? তাহলে আমরা দেখলাম গ্যামেটোফাইটগুলো স্পোরোফাইটের উপর নির্ভরশীল। ওকে, আমরা ফাইনালি আমাদের নিষেকে চলে আসছি, যেটা তোমাদের অনেক আগ্রহের জায়গা আমি জানি, এবং তোমাদের এখন খুব ভালো লাগবে এটাও আমি জানি, ঠিক আছে? কারণ এখন আমরা একটু গল্পে গল্পে নিষেক পড়বো। চলো, নিষেক হতে গেলে পরাগায়ন হতে হবে। পরাগায়নের ব্যাপারটা কি? পরাগরেণু উড়ে উড়ে এসে এখানে পড়তে হবে। পরাগায়ন হতে পারে দুইভাবে, মনে করো। একটা হচ্ছে বাতাসের মাধ্যমে পরাগায়ন, একটা হচ্ছে দুইভাবে না, অনেকভাবেই হতে পারে। একটা হচ্ছে ধরো পানির মাধ্যমে পরাগায়ন, পানি দিয়ে ধরো জলজ উদ্ভিদের ক্ষেত্রে পরাগরেণু ছড়িয়ে পড়ে। আবার পতঙ্গের মাধ্যমে পরাগায়ন। যাই হোক, যে কোনোভাবেই হোক পরাগরেণু এসে গর্ভমুণ্ডে পড়লো। গর্ভমুণ্ডে পড়ার পরে যদি ওদের প্রোটিন অণুটা ম্যাচ করে, ঠিক আছে, রিসেপ্টরের সাথে যদি ম্যাচ করে এবং ওরা যদি বুঝতে পারে হ্যাঁ এটা তো আমারই পরাগরেণু, মানে ধরো এটা আম গাছের গর্ভাশয়, ওকে, তো এখানে আম গাছের পরাগরেণু এসেই পড়ছে, তখন সব কিছু ওকে, গ্রিন সিগন্যাল। তখন পরাগরেণু থেকে একটা পরাগ নালিকা বের হবে, যেটি ওর পরাগ নালিকা, বুঝতে পারছো? আর যদি ধরো আম গাছে এসে কাঁঠাল গাছের পরাগরেণু পড়ে বা জাম গাছের পরাগরেণু পড়ে, তাইলে লাভ নাই, তাইলে এখানে পরাগ নালিকা বেরোবে না, ম্যাচ করতে হবে। ওকে, ইয়াল্লা, বুঝতো ভাই, একটু ধীরে পড়ানো, অনেক ধীরে পড়াচ্ছি, আরো ধীরে পড়াইলে এই যেটা হবে এই চ্যাপ্টার 3 ঘন্টা লেগে যাবে, তাই না? তখন ওরাই কমপ্লেইন। আমি একবার দেখো বোর্ডে পড়াচ্ছি, আবার বইয়ে পড়াচ্ছি, সো তুমি অন্তর ভাই চলে ওরা আসছে। আসলে কি চায় এটা আমি একটু বলি। আচ্ছা, এখানে বলে ফেল, শোনা যাবে। না না, আমি একটু বলি, না বললাম। আচ্ছা। ওরা চায় তুই হচ্ছে ক্লাস নিবি, ক্লাসটা মনে কর 45 মিনিটে শেষ হবে, ওরা সব বুঝবে, এবং আরও ভালো হয় Caption যদি, হ্যাঁ ক্যাপশন ঠিক হয়েছে, এবং ক্লাস না করেই যদি ওদের মাথায় কোনোভাবে এই যে ওয়াইফাই ব্লুটুথের মাধ্যমে আমরা পাঠানোর ব্যবস্থা করতে পারতাম, তাহলে আরও ভালো হতো, ঠিক আছে? যাই হোক, তোমরা সর্বোচ্চ মনোযোগ দিয়ে ক্লাসটা দেখার চেষ্টা করো, আশা করি সবচেয়ে ভালো বুঝবা, ঠিক আছে? কারণ তোমরা একটা জিনিস মাথায় রাখো, এই আরটিডিএসের মতো এত বেসিক সহ ডিটেলস আর কোথাও পড়ানো হয় না। তোমরা যারা বিভিন্ন কোচিংয়ে ভর্তি হয়েছো বা অফলাইন কোচিংয়েও পড়তেছো, তারা ব্যাপারটা জানো আই গেস, ঠিক আছে? যাই হোক, তোমরা কমেন্টের দিকে মনোযোগ না দিয়ে ক্লাসের দিকে বেশি মনোযোগ দাও, এবং কোনো অংশ যদি তোমার বুঝতে অসুবিধা থাকে, তুমি সেই অংশটা কিন্তু পরবর্তীতে আবার দেখে নিতে পারবা, টেনশনের কোনো কারণ নেই। আর তোমাদের যাদের হাজার হাজার প্রশ্ন আছে, হাজার হাজার প্রশ্নের জন্য আমি আছি, হাজার হাজার প্রশ্ন সলভ নিয়ে আলাদা লাইভ হবে, সেগুলোতে আমরা তোমাদের হাজার হাজার প্রশ্নের সলভ দেব। এখন তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করো। অনেক কষ্টে রাগটাকে গিলে খেয়ে ভাই কিন্তু সুন্দর করে কথা বলে গেল তোমাদের সাথে। আচ্ছা, যাই হোক, না সমস্যা নাই, না না বুঝলে অবশ্যই বলবা, ঠিক আছে? আর যদি মনে হয় যে একদমই ধরতে পারতেছি না, ক্লাস 2বার করবা, কোনো সমস্যা নেই, বাট এই ক্লাস ভালো মতো করে বই পড়লে কিছু বাদ থাকবে না, বুঝছো? ওকে, আরে 2 ঘন্টার আগেই শেষ হবে, কি বলো? একজন বলছে 2.5 ঘন্টা লাগবে, 2.5 ঘন্টা লাগবে না, শারমিন বলছো, টেনশনের কোনো কারণ নেই, আসো এই নিশাকে আসছি, দেখো সবার মন ভালো হয়ে যাবে এখন। এই বলো তাহলে এখানে কি হলো, এই পরাগ নালিকা, বুঝছো, সামনের দিকে যাচ্ছে, এবং পরাগ নালিকা বেয়ে কে কে থাকবে তুমি তো জানোই। শুরুর দিকে থাকবে হচ্ছে কে বলো? শুরুর দিকে থাকবে হচ্ছে নালিকা নিউক্লিয়াস, আর পেছন পেছন কে থাকবে? 2টা পুংগ্যামিট, মনে পড়ে আমরা যে পুংগ্যামিটোফাইট পড়ে আসলাম, তো ধরো এগুলো 2টা পুংগ্যামিট, তো এরা আসতে থাকবে। এদের গন্তব্য কোথায়? এদের গন্তব্য হচ্ছে ডিম্বাণুর কাছে পৌঁছানো। সো পরাগনালিকাটা কিন্তু গর্ভদ্বন্দ্বের কোষগুলোকে গলিয়ে দিয়ে সামনের দিকে অগ্রসর হবে। সো এখানে আসলে এই পরাগনালিকা থেকে কিছু এনজাইম সিক্রেট হয়, বুঝছো? যেমন ধরো সেলুলেস, পেকটিনেস, ঠিক লিখলাম কিনা তোমরা, আমরা বললো তো ঠিক লিখার কথা, পেকটিনেস, এই এনজাইমগুলো কিন্তু সিক্রেট হয়, এবং এইগুলো দিয়ে বিগলিত করে দিয়ে ও সামনের দিকে অগ্রসর হয়, এবং যেখানে ডিম্বাণু আছে কাছাকাছি চলে আসে। ওকে, এবারই আমাদের রহস্য শুরু, গল্প শুরু। এই দেখো, ডিম্বাণুর কাছাকাছি চলে আসছে, কিন্তু এটা তোমার নালিকা নিউক্লিয়াস, বডিগার্ডটা যে সামনে সামনে আসছে। আর পরাগ নালিকা 2টাকে লাল রঙে দেখাই, সরি পরাগ কি বলতেছি এটাকে, পুংগ্যামিট 2টাকে লাল রঙে দেখাইলাম। এই পর্যন্ত আসার পরে ডিম্বাণুকে জয় করতে আসছে। নিষেক মানে হচ্ছে শুক্রাণু আর ডিম্বাণুর মিলন, তাই না? তাহলে শুক্রাণুর সাথে ডিম্বাণু মিলিত হবে, এটাই অবধারিত নিয়ম। কিন্তু কাহিনী হচ্ছে এই শুক্রাণু 2জনের মনে একটু ভয় লাগে, যে কারণ ওরা তো দেখো কি শীর্ণকায়, সাইজ ছোট, দেখতে শুনতে ছোট, আর এই বডিগার্ড তো হচ্ছে 6 প্যাকওয়ালা। তো ওরা মনে মনে চিন্তা করে যে এই রে ভাই, এই যদি আমাদের রেখে এই ডিম্বাণু যদি এই নালিকা নিউক্লিয়াসকে যদি পছন্দ করে ফেলে, তাহলে তো ভেজাল। সো এই কারণেই হোক বা প্রাকৃতিক নিয়মেই হোক, নালিকা নিউক্লিয়াস এই পর্যন্ত আসার পরে, কাছাকাছি আসার পরে সে কিন্তু নষ্ট হয়ে যায়। গন্তব্যে পৌঁছার পরে ওর তার দরকার নাই, হ্যাঁ, ও নষ্ট হয়ে গেল। আচ্ছা, এখন রইল শুধু 2টা পরাগ নালিকা।
সরি দুইটা পুংগ্যামিট, পরাগনালিকা বলতেছি। আচ্ছা, এখন ডিম্বাণুর কাছে পৌঁছাইতে হলে কি করতে হবে জানো? ডিম্বাণুর কাছে পৌঁছাইতে হলে যেটা করতে হবে, এই যে পরাগনালিকাটা আছে এইটা ভেতরে প্রবেশ করবে, এই ভ্রূণথলির ভেতরে কিন্তু প্রবেশ করলো, বুঝছো? এবং দেখো নিষেক একটা অন্তিম ঘটনা, একটা একান্ত ঘটনা, এখানে তো অন্য কারো উপস্থিতি কাম্য না, তাই না? সে ওই নায়িকা বা রাজকন্যার যত ক্লোজই হোক না কেন, এখানে তার থাকার যোগ্যতা নাই। তো পরাগনালিকা যখন প্রবেশ করে ভ্রূণথলিতে, তখন এত জোরে প্রবেশ করে, এত চাপ দেয়, প্রেশার ক্রিয়েট করে, যে সেই চাপে পাশের দুইটা সখী কোষ বা সহকারী সাহায্যকারী কোষ এরা চিটপটাং। তাহলে আমাদের আশেপাশের ভেজাল সব শেষ, এরা শেষ, হ্যাঁ এইটাও শেষ, রইল শুধু ডিম্বাণু একা উন্মুক্ত আর দুইটা শুক্রাণু। তো ডেফিনেটলি একটা ডিম্বাণুকে তো দুইজন শুক্রাণু পাওয়ার সুযোগ নাই, দুজনের মধ্যে একজন জয়ী হবে। একজন শুক্রাণু ডিম্বাণুর সাথে গিয়ে মিলিত হয়ে গেল, ওকে? এবং এই যে তুমি যেটা পড়তে আসছো নিষেক, সেটা কিন্তু এখানে সংঘটিত হয়ে গেল, রাইট? তাহলে এখানে কি ঘটলো বলো? এখানে শুক্রাণু আর ডিম্বাণু মিলে গেল, শুক্রাণু প্লাস ডিম্বাণু, শুক্রাণু ডিম্বাণু মিলে গেলে পরে এখানে যেটা ঘটলো সেটাকে আমরা বলতেছি নিষেক। শুক্রাণুর ছিল হ্যাপ্লয়েড নিউক্লিয়াস, ডিম্বাণুর ছিল হ্যাপ্লয়েড নিউক্লিয়াস, মিলে কি হয়ে গেল? ডিপ্লয়েড নিউক্লিয়াস। এবং এই জিনিসটার নাম কি? এই জিনিসটার নাম হচ্ছে জাইগোট, বা যেটাকে তুমি বলতে পারো উস্পোর, তাই না? জাইগোট অথবা উস্পোর, উসফিয়ান না কিন্তু, উস্পোর, ওকে? এবং এই জাইগোট পরবর্তীতে কি হবে বলো? এই জাইগোট পরবর্তীতে ভ্রূণ তৈরি করবে, ভ্রূণ, ওকে? এবং এই জিনিসটা আমরা কি বলতেছি বলো? এটাকে আমরা বলতেছি সিনগ্যামি। সিনেমার মতো না? আমাদের এটা যদি একটা সিনেমা হইতো, তো সিনেমাতে দুইজন নায়িকা আছে, দুইজন নায়ক আছে, একজন নায়িকা আছে, তো একটা নায়ক তো বাপ্পা রাজের ভূমিকায় থাকবে আর কি, বাপ্পা রাজের মতো, যে কাউকে পাবে না, যে হতাশাগ্রস্ত নায়ক আরেকজন নায়িকার সাথে নায়িকাকে ফাইনালি পাবে। তো সিনেমার মতো ঘটনা। সো এই ঘটনাকে আমরা বলতেছি সিনগ্যামি, ওকে? তো সিনগ্যামি মানে হচ্ছে নিষেকটাই, শুক্রাণু আর ডিম্বাণুর মিলন, এটাকে নিষেক বলে, এটাকে সিনগ্যামি বলে। সিনগ্যামির ফলে কি সৃষ্টি হয়? ভ্রূণ সৃষ্টি হয়, তাই না? প্রথমে জাইগোট, তারপর ভ্রূণ সৃষ্টি হয়। এবার আসো, এই যে পরে যে আরেকটা শুক্রাণু ছিল, ওর মনে কি স্বপ্ন ছিল না ডিম্বাণু ওর হবে? ওর মনে তো স্বপ্ন ছিল, তাই না? আমাদের গল্পের বাপ্পা রাজছে, কিন্তু দুঃখজনকভাবে ওকে ডিম্বাণুকে সে পায় নাই। তো হতাশা চিত্তে সে সামনের দিকে অগ্রসর হতে থাকে, এবং যে ডিম্বাণুকে সে পায় নাই, একজন ডিম্বাণু, তাই না? এখন সে দেখে তার জন্য এখানে দুইজন অপেক্ষা করতেছে, সেকেন্ডারি নিউক্লিয়াস। এবার আর সে ন্যাড়া তো দুইবার বেলতলা যায় না, এবার আর সে লেট করে না, সে তাড়াতাড়ি গিয়ে এই সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে যায়। তাহলে দেখো এইখানেও কিন্তু একটা মিলনের ঘটনা ঘটলো, তাই না? সো এই ঘটনাকে আমরা বলি হচ্ছে ত্রিমিলন। ত্রিমিলন কেন ত্রিমিলন? কারণ তিনটা নিউক্লিয়াসের মিলন হইল। সেকেন্ডারি নিউক্লিয়াসে দুইটা নিউক্লিয়াস ছিল আর একটা শুক্রাণু গিয়ে মিলল, রাইট? ইংরেজিতে বলে ট্রিপল ফিউশন, ট্রিপল ফিউশন, ত্রিমিলন। আচ্ছা, এই ত্রিমিলনের ফলে কি হবে বলতো? সেকেন্ডারি নিউক্লিয়াস ছিল n+n, এইটার সাথে গিয়ে আবার শুক্রাণুর n মিলছে, তাহলে ঘটনা কি দাঁড়ালো? ট্রিপ্লয়েড একটা জিনিস তৈরি হলো না? এবং এইটার নাম হচ্ছে এন্ডোস্পার্ম বা শস্য, এন্ডোস্পার্ম বা শস্য, ওকে? আচ্ছা, তাহলে এই শস্যের কাজ কি? শস্যের মধ্যে জমা থাকে হচ্ছে প্রচুর পরিমাণে লিপিড, কার্বোহাইড্রেট, প্রোটিন, সবকিছু জমা থাকে। ভাই শস্য তো আমি কোনোদিন দেখি নাই। নারিকেলের শ্বাস, এটা হচ্ছে নারিকেলের বীজের শস্য বা এন্ডোস্পার্ম, বুঝছো? ধানের যে বীজ, যেটা ভাত হিসেবে খাই, এখানেও এটা হচ্ছে শস্য। আমের বীজে শস্য থাকে না। ভাই শস্য গেল কই? শস্য মানে এটা শস্য মানে এন্ডোস্পার্ম তৈরি হয়েছিল, বাট এটা আসলে এই যে এই নাম কি, এটা ভ্রূণের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়ে যায়। ভ্রূণ এটাকে ইউজ করে ফেলে, তখন এটাকে অসস্যল বীজ বলি। যেমন আম হচ্ছে অসস্যল বীজ, কিন্তু ধান, নারিকেল এরা হচ্ছে সস্যল বীজ। বুঝতে পারতেছে কিনা জানি না, ওকে? তাহলে ত্রিমিলন এটা একটা নিষেক, সিনগ্যামি এটা একটা নিষেক, তাই না? এখানে তাহলে দুই জায়গায় নিষেকের ঘটনা ঘটলো না বলো? একটা হচ্ছে এখানে সিনগ্যামি ঘটলো, আর একটা হচ্ছে এখানে ত্রিমিলন ঘটলো। এই ত্রিমিলন এবং সিনগ্যামিকে একসাথে আমরা কি বলতে পারি জানো? দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন। এখানে একটা নিষেক, এখানে একটা নিষেক। তাহলে দ্বিনিষেক মানে কি হইলো বলো? দ্বিনিষেক, দ্বিনিষেক মানে হইলো হচ্ছে ত্রিমিলন, ত্রিমিলন প্লাস সিনগ্যামি, ওকে? এই দুইটা ঘটনাকে একসাথে আমি বলি হচ্ছে
দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন, যেটা শুধুমাত্র আবৃতবীজী উদ্ভিদে দেখতে পাবা, নগ্নবীজিতে দেখা যায় না। একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে এফেড্রা। আর নিটামের কয়েকটা প্রজাতির মধ্যে ওই দ্বিনিষেকটা একটু করে দেখা যায়। এক্সট্রা ইনফো হিসেবে একটু একটু জানাই দিচ্ছি তোমাকে। অদ্ভুত ব্যাপার হচ্ছে কি জানো, এই দ্বিনিষেক ব্যাপারটা কিন্তু আবৃতবীজী উদ্ভিদে, সব আবৃতবীজী উদ্ভিদে ঘটে, কিন্তু আমরা কোনো আবৃতবীজিতে ব্যাপারটা আবিষ্কার করি নাই। আমরা এটা আবিষ্কার করছি হচ্ছে ওই একটা ব্যতিক্রম আছে, যে সেই ব্যতিক্রমটার মধ্যে আবিষ্কার করছি। এই বেগুন কি শস্য, প্রশ্নটাই ভুল, বলতে হবে বেগুনের বীজ কি শস্যল কিনা। শস্যল অশস্যল হয় বীজ, বুঝছো? আচ্ছা, তো আমি বেগুনের ব্যাপারটা একদম অ্যাকুরেটলি ক্লিয়ার না, এটা একটু অনুসন্ধান করে জানাইতে হবে বেগুনের বীজের ব্যাপারটা। কিন্তু গম, ভুট্টা, ধান এগুলোর মধ্যে শস্য বা এন্ডোস্পার্ম থাকে, বুঝছো? এই শস্য বানান কিন্তু ডিফারেন্ট। ওকে, কি যেন বলতেছিলাম, বলো কি কথা বলছিলাম, আমি ভুলে গেলাম কেন, মনে করাই দাও। আচ্ছা হ্যাঁ, তো এফেড্রা নামক যে প্ল্যান্টটা, যেটা থেকে এফেড্রিন নামক একটা ঔষধ পাই শ্বাসকষ্টের, তাই না? এইটার মধ্যে আমরা প্রথম দ্বিনিষেক আবিষ্কার করছি। অদ্ভুত না ব্যাপারটা? চলো আগে এবার আসো, এই যে পরগামী, মেসোগামী, ক্যালোজোগামী, এই কয়েকটা নাম আমরা পড়বো। এর মানে কি, আমরা কিন্তু আমাদের তৃতীয় যে ধাপ নিষেক, এখানে চলে আসছি। এটা পড়ার পরে আমাদের যৌন জনন শেষ, পরে যে অন্যান্য পার্টটা পড়লেই আমাদের চ্যাপ্টার শেষ হয়ে যাবে। চলো বেশিক্ষণ আর নাই, যেটা বলতে চাচ্ছিলাম তোমাকে, এইখানে বলো তো, এই যে নাম কি এটার, বলো, পরাগ নালিকাটা কোন দিক দিয়ে প্রবেশ করছে বলো তো? আমি যদি এখানে ডিম্বকটা আঁকি নাই, বাট যদি এখানে ডিম্বক আঁকি, মনে করো সবুজ রঙের ডিম্বকটা যদি আঁকি, এইটা হচ্ছে ডিম্বক মনে করো, ওকে? সো এখানে ডিম্বকের আসলে ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করছে, মাইক্রোপাইল দিয়ে প্রবেশ করছে, ডিম্বক রন্ধ্র দিয়ে পরাগনালিকাটা প্রবেশ করছে। সো রন্ধ্র ইংরেজি হচ্ছে ধরো পোর, তাহলে কেউ যদি পোর দিয়ে প্রবেশ করে, ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করে, তখন আমরা এটাকে বলি পোরোগ্যামি। আবার যদি ব্যাপারটা এরকম হইতো যে পরাগনালিকা এসে ও ভাবতেছে যে এত দূর কেন যাব, আমি মেসি যেরকম করে কাটায় ঢুকে পড়ে, ধরো ডিফেন্সের চোখ ফাঁকি দিয়ে ভেতরে ঢুকে পড়ে, আমি এত ঘুরে যাব না, আমি পরাগনালিকা হিসেবে এই পর্যন্ত আসলাম, আসার পরে আমি এখন মেসির মতো কাট মেরে ডিম্বক ত্বক ভেদ করে ঢুকে যাব। তো মেসির মতো ও যদি ডিম্বক ত্বক ভেদ করে এরকম কাট মেরে ঢুকে পড়ে, তাহলে এটাকে আমরা বলবো মেসোগ্যামি, ওকে? আবার কয়েকটা পরাগনালিকা আছে যে ওরা খুবই একরোখা, বুঝছো? ওরা নিজেদের দিক চেঞ্জ করবে না, সামনে যা কিছু আসবে সব কিছু উল্টায় দিয়ে সামনে আগায় যাবে। যেমন ধরো পরাগনালিকাটা যদি এইভাবে এসে একদম ডিম্বক মূল দিয়ে প্রবেশ করে ফেলে, ডিম্বক রন্ধ্রের অপোজিটে যে আছে সে হচ্ছে ডিম্বক মূল, যদি এই দিক দিয়ে প্রবেশ করে ফেলে, তখন তুমি তাকে বলবা ক্যালাজোগামী, কারণ তুমি জানো ক্যালাজা মানে হচ্ছে ডিম্বক মূল, তাহলে তখন তুমি তাকে বলবা ক্যালাজোগামী। তাহলে পোরোগামী, মেসোগামী, ক্যালাজোগামী ক্লিয়ার? যদি ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করে তাহলে পোরোগামী, যেটা সবচেয়ে কমন। তাহলে পোরোগামী তুমি কই দেখবা বলো? পোরোগামী দেখা যায় হচ্ছে নর্মাল উদ্ভিদগুলোতে, আম, জাম, কাঁঠাল, কলা এগুলোর মধ্যে, ওকে? আম, জাম, কাঁঠাল, কলা বেশি বলে ফেলছি, আম, জামে পোরোগামী দেখা যায়। মেসোগামীর এক্সাম্পল আমরা মেসিকে দিয়ে দিলাম। আচ্ছা মেসি কি দিয়ে খেলে? ফুটবল না? ফুটবলের মতো দেখতে কি আছে বলো? কোন সবজি ফুটবলের মতো দেখতে বলো? লাউ, কুমড়া, তাই না? এগুলো গোল গোল হয় না অনেকগুলা? লাউ, কুমড়া এগুলো হচ্ছে গোল গোল ফুটবলের মতো, তাহলে মেসি এগুলো দিয়ে খেলে মনে করো, ওকে? আর ক্যালাজোগামী, এটার এক্সাম্পল হচ্ছে ক্যাসুয়ারিনা। ক্যাসুয়ারিনা হচ্ছে ঝাউ গাছের ইংরেজি নাম, বুঝছো? ঝাউ। তাহলে মিল কই? এই যে ক্যালাজো, ক্যাসুয়ারিনা, সি আর সি মিল আছে না বলো? পারবো না? আমের শ্বাসটা কি শস্য? আমের শ্বাস বলে তো কিছু নাই। আমের আটির ভেতরে যেগুলো দেখো, এটা বীজপত্র, ওইটা হচ্ছে ভ্রূণ, ঠিক আছে? তাহলে একটা বীজের মধ্যে ভ্রূণ থাকবে আর শস্য থাকবে, ওকে? ভ্রূণটা কোত্থেকে তৈরি হবে? এই যে নিষেকের ফলে। আর শস্য শুরু করি, চলে আসো ঝটপট। তাহলে আমরা নিষেকের পার্টটা শেষ করলাম। তাহলে আমাদের পরীক্ষাতে আসবে যে এন্ডোস্পার্ম বা শস্য এটা কেমন? এটা হচ্ছে ট্রিপ্লয়েড, ঠিক আছে? এন্ডোস্পার্ম বা শস্য কেমন হয়? ট্রিপ্লয়েড হয়। আর যদি তোমাকে বলে যে নগ্নবীজের এন্ডোস্পার্ম কেমন, শিখে রাখো, এটা আসছে অলরেডি মেডিকেলে। নগ্নবীজের ক্ষেত্রে এন্ডোস্পার্ম কেমন হয়? নগ্নবীজিতে তো দ্বিনিষেক ঘটে না, বুঝছো? তো ওদের ওই যে একটা শুক্রাণু সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলে না, ও একা একাই বানায়। তাহলে নগ্নবীজির এন্ডোস্পার্ম হয় হচ্ছে হ্যাপ্লয়েড, এটা একটু মাথায় রাখবা। আর আবৃতবীজির এন্ডোস্পার্ম হবে ট্রিপ্লয়েড। এই দুইটা কথা আমার এই জন্য এখান থেকে অনেক ইম্পর্টেন্ট। চলো সামনে আগাই। আমরা তাহলে আমাদের যে 3 নাম্বার পার্ট সেটাও পড়ে ফেলছি। কি কি পড়লাম আমরা? পুংগ্যামেটোফাইট সৃষ্টি, স্ত্রী গ্যামেটোফাইট সৃষ্টি এবং নিষেক কিভাবে হয়, সবকিছু ক্লিয়ার। আচ্ছা
এবার আমরা কোথায় যাব বলো? তাহলে পুরোগামী, মেসোগামী, ক্যালোজোগামী, এক্সাম্পল ডান। তাহলে আমরা এতক্ষণ কি পড়লাম এখন পর্যন্ত, যারা এই যে ক্লাসের মাঝখানে জয়েন করছো, ঠিক আছে, এখন পর্যন্ত কি কি পড়ছি একটু করে দেখে আসি চলো, কারণ বেশি পড়া আমাদের আর বাকি নাই। আচ্ছা, আগে নিষেকের পার্টটা দেখাই যাই। চলো, তাহলে নিষেক মানে কি? শুক্রাণু ডিম্বাণুর মিলনকে নিষেক বলে। এই তো। আর দেখো 85% উদ্ভিদ, বুঝছো, শতকরা 85% উদ্ভিদ পরাগায়নের জন্য পতঙ্গের উপর ডিপেন্ড করে। যেমন নগ্নবীজি, ওদের টোটালি ডিপেন্ডেন্ট ওরা বাতাসের উপরে। নগ্নবীজি কিন্তু বায়ু পরাগী, কারণ ওদের ফুলই নাই কোনো সুন্দর। বাট আবৃতবীজি উদ্ভিদে সুন্দর ফুল আছে, ওরা পতঙ্গের উপর ডিপেন্ড করে। ওকে, সকল আবৃতবীজি এবং ব্যক্তবীজি কথার আরেক মানে হচ্ছে নগ্নবীজি। তাহলে আবৃতবীজি এবং নগ্নবীজি উদ্ভিদে পরাগায়ন ঘটতে হবে। কি কি স্টেপ আছে এগুলো এবার রিডিং পড়বা, কারণ ভাই তোমাকে পড়াই ফেলছে। প্রথমে গর্ভমুণ্ডে পরাগরেণুটা পড়বে এবং তার হচ্ছে কি হবে, অঙ্কুরোদ্গম মানে পরাগনালিকা বের হবে। তারপর পরাগনালিকাটা গর্ভাশয়ের দিকে যাত্রা শুরু করবে এবং শুক্রাণু সৃষ্টি করবে, বুঝছো। রাস্তায় যাওয়ার সময়ই পরাগনালিকার মধ্যেই কিন্তু ওই জনন নিউক্লিয়াস থেকে 2টা শুক্রাণু তৈরি হবে। আচ্ছা, তারপরে এগুলো আমি তোমাকে পড়াই ফেলছি। ক্যাসোয়ারি না, এখানে কি ঘটবে? ক্যালোজোগামী ঘটবে। কোথায় লেখা আছে বলো? এই যে পুরোগামী কই ঘটবে? আম জামের মধ্যে। ওকে, তারপর মেসোগামী, মেসি কি দিয়ে ফুটবল খেলে? লাউ কুমড়া দিয়ে। হয়ে গেল। তারপর পরাগনালিকা ভ্রূণথলিতে প্রবেশ করবে এবং শুক্রাণু নিক্ষেপ করবে ভ্রূণথলির ভেতরে। আচ্ছা, রিডিং পড়বা। ডিম্বাণুর সাথে যে মিলনটা হয় শুক্রাণুর, এটাকে আমরা সিনগ্যামি বলতেছি। সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে শুক্রাণুর যে মিলনটা হয়, এটাকে আমরা কি বলতেছি বলো? ত্রিমিলন বা ট্রিপল ফিউশন, তাই না? আর দ্বিনিষেক প্রক্রিয়া, সিনগ্যামি এবং ত্রিমিলনকে একসাথে আমরা বলি ডাবল ফার্টিলাইজেশন বা দ্বিনিষেক। এফেড্রাতে এটা প্রথম আবিষ্কৃত হয়েছে। এফেড্রা একটা নগ্নবীজি হওয়া সত্ত্বেও তার মধ্যে দ্বিনিষেক ঘটে, যেটা অন্য নগ্নবীজিতে ঘটে না। তবে নিটামের কিছু প্রজাতির মধ্যে ঘটতে দেখা যায়। নিষেক আর দ্বিনিষেকের পার্থক্য আমরা পারবো, ইজি একদম। নিষেক জাস্ট হচ্ছে সিনগ্যামিটুকু, এখানে ভ্রূণ তৈরি হবে। আর দ্বিনিষেকের ক্ষেত্রে ভ্রূণ এবং শস্য দুইটাই তৈরি হবে। ওকে, নিষেকের পরিণতি। আচ্ছা, নিষেকের পরিণতি কি আমরা পড়ে আসলাম, যে এখানে ভ্রূণ সৃষ্টি হবে। শুক্রাণু ডিম্বাণুর মিলনের ফলে ভ্রূণ সৃষ্টি হবে। এই জাইগোটের আরেকটা নাম যে উস্পোর, এটাও কিন্তু আমি তোমাকে বলছি। উস্ফিয়ার হচ্ছে ডিম্বাণু, তাই না? এবং দেখো জাইগোট হচ্ছে স্পোরোফাইটের প্রথম কোষ। জাইগোট হওয়ার আগে ওরা গ্যামেটোফাইট ছিল। হ্যাপ্লয়েড শুক্রাণু, হ্যাপ্লয়েড ডিম্বাণু। হ্যাপ্লয়েড হলেই তো সেটা গ্যামেটোফাইট, তাই না? সো যখন সে জাইগোট হয়েছে তখন সে ডিপ্লয়েড হয়েছে এবং সেটাই তার স্পোরোফাইটের প্রথম কোষ। স্পোরোফাইট মানে কি? ডিপ্লয়েড উদ্ভিদ। আমার তোমার সবারই প্রথম কোষ কোনটা? আমি তুমি সবাই কিন্তু ছিলাম প্রথমে জাইগোট। সেখান থেকে আজকে আমাদের দেহে 10 লক্ষ কোটি কোষ, 100 ট্রিলিয়ন কোষ, সব ওই এক জাইগোট থেকে আসছে। একই কথা বট গাছের, আম গাছের ক্ষেত্রে সত্য। ওই আম গাছ, বট গাছ একদিন জাইগোট ছিল, ওইটাই ওদের ডিপ্লয়েড কোষ, প্রথম ডিপ্লয়েড কোষ বা স্পোরোফাইটের প্রথম কোষ। শস্যটা একটু বলি। শস্য নিয়ে তোমরা অনেক কাহিনী করতেছো, তোমার বইতেও এত কাহিনী নাই, ঠিক আছে? শস্যের ব্যাপারটা আমি এই যে শস্যের উৎপত্তি থেকে তোমার বলি। শস্যের ইংরেজি হচ্ছে এন্ডোস্পার্ম। 2টা সেকেন্ডারি নিউক্লিয়াস ছিল, আরেকটা শুক্রাণু গিয়ে মিলছে। ওকে, সো এখানে 3টা নিউক্লিয়াসে মিলন ঘটছে। আগে 2টা সেকেন্ডারি নিউক্লিয়াস ছিল, আরেকটা শুক্রাণু গিয়ে মিলছে। ওকে, কত হইলো বলো? এখন ট্রিপ্লয়েড হয়ে গেল না? যারা বুঝতেছে না যে ভাই ট্রিপ্লয়েড কি, এই জন্য এই ক্লাসের শুরুতে তোমাদেরকে দেখাইছি যে ট্রিপ্লয়েড কেমন হয়। তুমি যদি নারিকেল গাছের যে শ্বাসটা আছে ওইটা নিয়ে তুমি যদি মাইক্রোস্কোপের মধ্যে দেখো, তাহলে ওইখানে যে কোষগুলো পাবা, সেই কোষগুলোতে আসলে এরকম 1 নম্বর ক্রোমোসোম পাবা 3টা, 2 নম্বর ক্রোমোসোম 3টা, 7 নম্বর ক্রোমোসোম 3টা, সব ক্রোমোসোম 3টা করে থাকবে। জোড়ায় জোড়ায় না, জোড়ায় জোড়ায় থাকলে ডিপ্লয়েড হইতো। 3টা করে থাকবে, ট্রিপ্লয়েড হবে। শস্যের অবস্থাটা হচ্ছে এরকম। আর ধরো ধানের বীজের কথা যদি বলি, আচ্ছা আচ্ছা এখানে আর কি, ধর এটা ধানের বীজ। ওকে, তাহলে ধানের বীজের এই পার্টটা হচ্ছে মনে করো ভ্রূণ। ধরো যে পিঙ্ক কালারের যে পার্টটা, এটা মনে করো হচ্ছে ভ্রূণ। ওকে, আর এইটা মনে করো এন্ডোস্পার্ম বা শস্য। আচ্ছা, বানান যেটাই লিখি। তাহলে এই শস্য কি করে? এই ভ্রূণকে পুষ্টি দেয়। এখন ধান বীজে ভ্রূণকে পুষ্টি দিয়ে শস্য শেষ হয়ে যায় না, ফুরায় যায় না। আম বীজের ক্ষেত্রে শস্য ফুরায় যায়। এই জন্য আম বীজে তুমি যেটুকু দেখো, আমের যে 2টা বীজপত্র তুমি দেখো, এগুলো কেন পড়াইতেছে? এগুলো তো জীবনে মেডিকেলে আসবে না। কনসেপশন ক্লিয়ারের জন্য এই 2টাই হচ্ছে তোমার কি? ভ্রূণ। এখানে শস্য নাই। এটাই বলছি, শস্য যেটা ছিল এটা আসলে কি হয়ে যায়? খরচ হয়ে যায়, ইউজ হয়ে যায়। ওকে, পড়াই ফিরি চলো। তাহলে শস্য সৃষ্টি হবে, এরপর আসো ফল সৃষ্টি। আচ্ছা,
ফল তো তুমি দেখলাই, এই গর্ভাশয়টা ফল হবে আর কি, এখান থেকে বেশি কিছু নাই। বীজ সৃষ্টি, আচ্ছা এগুলো কিন্তু সব নিষেকের পরে হবে, নিষেক না হলে কিন্তু এগুলো ঘটতো না। এখান থেকে যেটা দেখবা যে কখনো কখনো বীজের বাইরে একটা তৃতীয় স্তর সৃষ্টি হয়, খুবই ইম্পর্টেন্ট, এটাকে আমরা এরিল বলি, হ্যাঁ মেরিল না এরিল। তো এরিল কোথায় পাওয়া যায়? লিচু, কাঠলিচু, জায়ফল এবং শাপলা বীজ। সো এই 4টা জিনিসের মধ্যে তুমি এরিল পাবা। ওকে, কই যে শাপলা বীজটা কোথায় লেখা, খুঁজে পাচ্ছি না কেন? আচ্ছা আছে কোথাও না কোথাও। তাহলে লিচু, কাঠলিচু এবং শাপলা বীজের মধ্যে, জায়ফলের মধ্যে এরিল পাওয়া যায়। লিচুর এরিল কোনটা? যেটা আমরা খাই ওইটাই লিচুর এরিল। এটা বীজের উপরের একটা স্তর, এটা বীজের একটা পার্ট, এটা ফল না, এটা গর্ভাশয় না, বুঝছো? জায়ফল তোমরা দেখছো কিনা, রান্না করলে একটা মশলা ব্যবহার করা হয় জায়ফল, ওইটার বাইরেও, বীজের বাইরে একটা শক্ত আবরণ থাকে, ওইটা আমরা খাই না। জায়ফলের যেই অংশটা খাই না ওইটা হচ্ছে এরিল। লিচুর ওই অংশটা খাই, কাঠলিচুর ওই অংশটা খাই, ওইটা হচ্ছে এরিল। শিখে রাখো। প্রজননের সফলতা কি কি ব্যাপারের উপর নির্ভর করে? প্রথমে পরাগায়ন হইতে হবে, নাইতে প্রজনন হবে না। পরাগায়ন হওয়ার পরে নিষেকটা ঠিকঠাক মতো ঘটতে হবে, ঘটলো, নিষেক ঘটে বীজও তৈরি হলো, ঠিক আছে? এইবার এই বীজ তুমি পকেটে নিয়ে ঘুরে বেড়াও, এই বীজ তুমি মাটিতে ফেলো না, তাইলে উদ্ভিদের প্রজনন করে কোনো লাভ হইলো? বীজ তৈরি করে লাভ হইলো? এই বীজ ছড়িয়ে দিতে হবে, তাইলেই উদ্ভিদের প্রজননটাকে ফাইনালি তুমি সফল বলতে পারবা, তাই না? ওকে, আচ্ছা তো এই ছকটা চলো আমরা দেখি। এই ছকটা না পারলে চান্স হবে না। তোমার কলমে যতখানি কালি আছে সবটুক দিয়ে স্টার দিতে পারো, যে ভাই বলছে এটা ভালো মতন বুঝে পড়ে যেতে হবে, এটা সোজা একটা ব্যাপার এবং খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এই গর্ভাশয় যে ফল হয়, এটা যদি কেউ না পারো তাহলে আসলে আমার কিছু করার নাই, মানে দুঃখ পেলেও কিছু করার নেই, আসলে গর্ভাশয়টা ফলে পরিণত হবে। আচ্ছা, তোমরা যদি কোনোদিন তোমার বাসার সামনে যদি লাউ গাছ, কুমড়া গাছ, শশা গাছ থাকে, তাহলে তুমি এটা রিলেট করতে পারবা যে গর্ভাশয়টাই কি হয়, ফল হয়। আমি দেখলাম যে তোমরা কমেন্টে অনেকেই অনেক কিছুতে ব্যস্ত, পড়াশোনা কি খুব বোর লাগতেছে রে? এখনই প্রথম ক্লাসেই, বোর্ডিং তো আরো সামনে অপেক্ষা করতেছে, চ্যাপ্টার তো প্রায় শেষ, একটু মনোযোগ দিয়ে শুনে ফেলো, তাই না? একা একা পড়ার থেকে ভাইয়ের সাথে শুনে শুনে পড়া তো ইজি। কেমন লাগতেছে তোমরা একটু বলো আমাকে। এই যে যারা ক্লাসে আসো তারা কিন্তু নেমোনিক দিয়ে যাচ্ছ, যেমন আমি বলার আগেই ও বলে ফেলছে যে এক্সাইন, এটা মনে রাখবো টেস্ট এক্সাম দিয়ে। এক্সাইনটা হয় টেস্টটা, বুঝছো? এক্সাইন মানে হচ্ছে ডিম্বকের বহিতক, এটা যেমন পরাগরেণুর বহিতক, এটা একইভাবে ডিম্বকের বহিতক। ওকে, তো টেস্টটা হয় এক্সাইন, টেগমেন হয় ইনটাইন, এগুলো নিয়ে অনেক উল্টাপাল্টা হয় আমাদের, এই জন্য আমরা মনে রাখি হচ্ছে টেস্ট এক্সাম, তাই না? টেস্ট এক্সাম, টেস্ট দিয়ে হচ্ছে টেস্টটা, আর এক্সাম দিয়ে হচ্ছে এক্সাইন, তাহলে আর কোনো উল্টাপাল্টা নাই। টেগমেন তাহলে ইনটাইন, ইনটাইনটা কি হবে? টেগমেন হবে নিষেকের পরে। তাহলে টেগমেন কি? বীজের অন্ততক। ডিম্বক যেহেতু বীজ হবে, ডিম্বক কি হবে বলো? বীজ। তাহলে ভাই ডিম্বকের বহিতক বীজের বহিতক হবে, ডিম্বকের অন্ততক বীজের অন্ততক হবে, এটা তো ক্লাস 2 এর বাচ্চাও বুঝতে পারবে, তাই না? গর্ভাশয় যদি ফল হয় তাহলে গর্ভাশয়ের প্রাচীর ফলের প্রাচীর হবে, ফলের ত্বক হবে, ইজি। এই পুরো ছকে 13টা জিনিস আছে, 14টা জিনিস আছে, এর মধ্যে 4টা জিনিস নষ্ট হয়ে যায়। চলো, যেগুলো নষ্ট হয়ে যায় এগুলোকে আমরা অন্যভাবে মার্ক করি। যেমন নিউসেলাস, এটাও অধিকাংশ ক্ষেত্রে নষ্ট হয়ে যায়, কিন্তু যদি সে বেঁচে থাকে তখন সে পেরিস্পার্ম বা পরিভ্রূণ হয়ে বেঁচে থাকতে পারে, বুঝছো? সো ভ্রূণের চারপাশে একটা আবরণ হিসেবে সে থেকে যেতে পারে। আর আর কে নষ্ট হয়ে যায় দেখো, ওই যে প্রতিপাদক কোষ, যারা হচ্ছে সিনেমা দেখছে এক পাশে থেকে, ওদের তো কোনো কাজ নেই, ওরা নষ্ট হয়ে যাবে। সিনার্জিট বা সহকারী কোষ, তোমার চোখের সামনে পরাগনালিকা যখন প্রবেশ করলো সেই চাপে ওদেরকে মেরে ফেলা হলো, তাই না? তাহলে ওরাও নষ্ট হয়ে গেল। আর হচ্ছে ক্যালাতা বা ডিম্বক মূল, ওই ডিম্বক মূলের কোনো কাজ নাই, এটাও নষ্ট হয়ে যাবে, তাহলে গেল। তারপর আসো বাকি ডিম্বাণু। আচ্ছা, ডিম্বাণু শুক্রাণুর সাথে নিষেক করলো, নিষেক করে কি হলো? জাইগোট, জাইগোট পরবর্তীতে কি হলো? ভ্রূণ হলো না? তাহলে ডিম্বাণু কি হবে? ভ্রূণ। খেয়াল করে দেখো, ফলের ভেতরে থাকে বীজ, বীজের ভেতরে ভ্রূণ, গর্ভাশয়ের ভেতরে থাকে ডিম্বক, ডিম্বকের ভেতরে থাকে ডিম্বাণু। এটা যদি রিলেট করতে পারো তাহলে খুবই ইজি ব্যাপারটা, এটা কঠিন কিছু না। একবারে হয়তো বা তোমাদের মাথায় ঢুকে নাই, আমি তোমাকে ছবি দেখে বলি একটু। আসো, এই তাকাও, এই দেখো, এই গর্ভাশয় ফল, এই যে ডিম্বক, এটা কি হবে? বীজ। আর এই ডিম্বকের ভেতরেই কিন্তু একটা ডিম্বাণু তৈরি হবে সামনে, এই যে ডিম্বকের ভেতরে ডিম্বাণু হয়েছে, তাহলে বীজের ভেতরে ভ্রূণ থাকে আর ডিম্বকের ভেতরে ডিম্বাণু থাকে, তাহলে ডিম্বাণুটা কি হবে নিষেকের পরে বলো? ডিম্বাণুটা কি হয়েছিল আমাদের? ডিম্বাণুটা ভ্রূণ হয়েছিল না ফাইনালি? তাহলে ভুল করার কোনো উপায় আছে? গুনাহ হবে ভুল করলে। ডিম্বক রন্ধ্র, বীজের রন্ধ্র হয়ে যাবে,
ডিম্বক নাভি বা হাইলাম, এটা বীজের নাভি হয়ে যাবে, তাই না? আর ক্যালাদা এটা তো নষ্ট হয়ে যাবে, পারবো না? একদম ইজি। নিষেক ক্রিয়ার গুরুত্ব তাৎপর্য কে পড়বে? তুমি পড়বা। নিষেক না ঘটলে কি হইতো না হইতো এগুলো সব হেডিংগুলো রিডিং পড়বা, ঠিক আছে? ক্রোমোজোমের ভারসাম্য রক্ষা হচ্ছে, ফল বীজ সৃষ্টি হচ্ছে, নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হচ্ছে, এক জাতের সাথে আরেক জাত ক্রস করে নতুন বৈশিষ্ট্য আসতেছে। যদি তুমি যদি ধরো একটা গাছের ডাল কেটে লাগাও, তাহলে সেই গাছের যেরকম অভিযোজন ক্ষমতা, বুঝছো, আর একটা বীজ থেকে একটা গাছ হওয়া, সেই গাছের যদি অভিযোজন ক্ষমতা তুলনা করো, তাহলে বীজ থেকে যে গাছ হয়েছে, যৌন প্রজননের ফলে সৃষ্ট উদ্ভিদের অভিযোজন ক্ষমতা অনেক বেশি, টিকে থাকার ক্ষমতা অনেক বেশি, বুঝছো? তো নিষেক আসলে খুব দরকার, হেডিংগুলো তুমি পড়ে ফেলবা। ওকে, যৌন প্রজননের সুফল কে পড়বে? তুমি পড়বা। হেডিংটা তুমি রিডিং পড়বা, যে জেনেটিক ডাইভার্সিটি তৈরি হবে, অনেক বৈচিত্র্য তৈরি হবে, অভিযোজন ক্ষমতা ভালো হবে, তাহলে খাপ খাইয়ে নিতে পারবে, নতুন প্রকরণ আসবে, আর আমরা তো আমাদের খাবার তেল এগুলো পেয়ে যাব। আমরা আমাদের যৌন প্রজনন পড়ে শেষ করলাম। আমাদের চ্যাপ্টারের প্রথম 3টা যে কথা ছিল, প্রথম কথাগুলো কি ছিল আমাদের চ্যাপ্টারে? দেখো, আমরা যে এই পর্যন্ত কমপ্লিট করে ফেলছি, পুংগ্যামেট সৃষ্টি, স্ত্রীগ্যামেট সৃষ্টি এবং নিষেক, এটা কমপ্লিট। বই এবং ভাইয়ের লেকচার টোটালি কমপ্লিট। এখন আমরা অন্যান্য ব্যাপারে প্রবেশ করতেছি। চলো প্রবেশ করি, বেশিক্ষণ লাগবে না ইনশাল্লাহ। রিক্যাপ করিস লাস্টে, এখন ক্লাস শেষ। ওকে, শেষ করলাম, এখন রিক্যাপ। চলো। অযৌন প্রজনন, অযৌন প্রজনন হবে হচ্ছে স্পোর দিয়ে। তো স্পোরের ডিটেলস আলোচনা আছে শৈবাল ছত্রাকে, আমরা এখানে একটু অল্প করে আলোচনা করব। এখান থেকে কিছু তথ্য তুমি জেনে রাখবা, যেমন পেনিসিলিয়ামের প্রজনন হয় হচ্ছে কনিডিওস্পোর দিয়ে। পেনিসিলিয়াম একটা ছত্রাক, কনিডিওস্পোর দিয়ে ওর প্রজনন হয়। ওকে, মিউকর একটা ছত্রাক, ওর প্রজনন হয় হচ্ছে স্পোরাঞ্জিওস্পোর দিয়ে। এগুলো মনে রাখবো একটু। আর অ্যাগারিকাস, আমরা মাশরুম যেটা খাই, এটা বেসিডিওস্পোর দিয়ে। তাহলে পেনিসিলিয়াম হচ্ছে কনিডিওস্পোর, মিউকর স্পোরাঞ্জিওস্পোর, আর অ্যাগারিকাস বেসিডিওস্পোর। তোমার মনে হচ্ছে এগুলো নেমোনিক দিয়ে পড়লে মনে থাকতো বা ভালো লাগতো, নেমোনিক দরকার নেই, কারণ শৈবাল ছত্রাক তুমি পড়ে থাকলে। অ্যাগারিকাস হচ্ছে বেসিডিও মাইকটা এই পর্বের অন্তর্গত, তাহলে বেসিডিওস্পোর তার হবে, মনে রাখা যায়। ওই চ্যাপ্টারের সাথে আমরা পরে এটা আবার রিলেট করবো, সমস্যা নেই। শৈবালের ক্ষেত্রে তুমি যদি দেখো, তাহলে তুমি ওদের সচল রেণু দেখবা, যেগুলোর ফ্লাজেলা থাকে, ওদেরকে তুমি জুস স্পোর বলবা। এই স্পোরগুলা চলতে পারে। আর স্থির রেণু যেগুলো দেখবা, যেগুলোর ফ্লাজেলা নাই, চলতে পারে না, ওদেরকে বলবা অ্যাপ্লানোস্পোর। ওকে, এই তো শৈবালের ক্ষেত্রে এই 2টা স্পোরের কথা লেখা আছে, কিন্তু আমাদের শৈবাল চ্যাপ্টারে আরো বেশি লেখা, ওইটা ওইখানে পড়বো ইনশাল্লাহ। আসো, এরপর কিছু উদ্ভিদ আছে যাদের স্পোর 2 রকম, মানে ডিফারেন্ট। একটা স্পোর বড় আর একটা স্পোর ছোট, ওদেরকে আমরা বলি হেটারোস্পোরাস। হেটারোস্পোরাস একটা উন্নত বৈশিষ্ট্য, এবং তুমি হেটারোস্পোরাস অবস্থা কোথায় দেখতে পাবা? এই সেলাজিনেলা এবং মার্সিলিয়া, শুষ্নিশাক এবং সেলাজিনেলা, এদের মধ্যে দেখা যায় হেটারোস্পোরাস অবস্থা। এগুলো একদম ঠোঁটের ডগায় চলে আসবে। এই অংশে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, লাস্টে বলতেছি যাকে, যে হোমোস্পোরাস বা একই রকমের স্পোর দেখা যায় কোন সব উদ্ভিদে? ফার্ন এবং লাইকোপোডিয়াম। নেমোনিকের কোনো দরকার নাই, ঠোঁটের ডগায় চলে আসবে। ফার্ন আর লাইকোপোডিয়াম এরা হচ্ছে হোমোস্পোরাস। ওকে, আচ্ছা, আমি দেখছি নামগুলো, ঠিক আছে, যে কারা সিরিয়াস আর কারা দুষ্টুমি করতে ভালোবাসে। ওকে, দুষ্টুমি করবো মাঝে মধ্যে, কিন্তু পড়া নাম্বার ভালো পাইলে দুষ্টুমি জাস্টিফাইড, কিন্তু নাম্বার যদি খারাপ আসে এবং ক্লাসে যদি দুষ্টুমি দেখি, তাহলে খুবই খারাপ ব্যাপারটা। সবার নাম্বার হয়তো ভাবে চেক করা হবে না, কিন্তু যারা টপে থাকতেছো, আমরা যখন তোমাদের পজিশনগুলো দেই, যারা টপে থাকতেছো তাদের নামগুলো কিন্তু বারবার দেখি। সো ওইখানে তোমার নাম থাকা মানে তুমি সেফ জোনে আসো, ইউ আর ডুইং গ্রেট। ট্রাই করো যেন এই 3700 মানুষের মধ্যে টপ 200-র মধ্যে তুমি থাকতে পারো, কারণ এই 3700 মানুষ এখন ক্লাস করতেছো, সেখান থেকে কম করে হলেও 1000 থেকে 1200 মানুষ চান্স পাবে, 1000 থেকে 1200 মানুষ চান্স পাবে। তার মধ্যে তুমি যদি না থাকো, এই ব্যর্থতার দায় তোমার, বুঝছো? কারণ যারা চান্স পাচ্ছে তাদেরকেও আমরা যা দিচ্ছি, তোমাকেও কিন্তু তাই দিচ্ছিলাম। তুমি যদি না নাও, তাহলে ব্যর্থতা তোমার, দায় তোমার নিতে হবে। কারণ তোমার বাবা মা তোমার পেছনে কম ইনভেস্ট করে না এখন পর্যন্ত, তাই না? অনেক ইনভেস্ট করছেন, এখন তোমার তাদের দেওয়ার পালা। তুমি যদি এখানে এটাকে নষ্ট করো, তাহলে কিন্তু আমরাও কষ্ট পাবো আসলে শিক্ষক হিসেবে। আমরা এটা চাই না, চেষ্টা করো। যাক, আমি তো রাগ করি নাই, একটু সিরিয়াস হইতে বললাম তোমাদের, জাস্ট তোমরা মন খারাপ করো না। আসো, এবার আসো, তাহলে স্পোর দিয়ে শৈবাল ছত্রাকে কিছু প্রজনন হইল। হোমোস্পোরাস কারা? লাইকোপোডিয়াম এবং হচ্ছে ফার্ন। আর হেটারোস্পোরাস হচ্ছে সেলাজিনেলা এবং মার্সিলিয়া, এই দুজনের নাম বললাম। এবার আসো, দেহের অঙ্গের মাধ্যমে অঙ্গজ প্রজনন ঘটে, এটা এক ধরনের অযৌন প্রজনন। তাহলে এখানে আমাদের বেসিকলি নামগুলো পড়তে হবে, বুঝছো? এক্সাম্পলগুলো পড়তে হবে, যেমন মূল দ্বারা।
অন্যান্য বই লেখা আছে যে রূপান্তরিত মূল দ্বারা, যেটাই বলুক, ঠিক আছে, একই জিনিস, রূপান্তরিত মূল বা মূল দ্বারা যাই বলুক। এক্সাম্পল কি, ধরো তুমি মেডিকেলে চান্স পেয়ে গেছো, এখন তুমি কি মানে ভাইদের সাথে তো যে দেখা করতে আসো, খুব আমরা খুশি হবো ইনশাল্লাহ, সেলিব্রেশনে তো আসবাই, প্লাস ধরো তুমি চারপাশে মানুষজনকে কি মিষ্টি খাওয়াবা না? তাহলে এটাকে তুমি মনে রাখতে পারো হচ্ছে মিষ্টির ডালি 100 কাপ। তুমি মিষ্টির একটা ডালি কিনবা আর 100 কাপ কিনবা, ওকে, 100 কাপ কিনবা, কাপে করে মানুষকে মিষ্টি খাওয়াবা চান্স পাওয়ার পরে। এটাই তোমার মূল টার্গেট, তাই না? তাহলে মূল দ্বারা প্রজনন চলো দেখি, মিষ্টি দিয়ে মিষ্টি আলু, ডালি দিয়ে ডালিয়া, আর শত দিয়ে শতমূলি, আর কা দিয়ে হচ্ছে কাকরোল, আর প দিয়ে হচ্ছে পটল। তাহলে মিষ্টির ডালি 100 কাপ চান্স পাওয়ার পরে আমরা এটা মানুষকে খাওয়াবো, এটা আমাদের মূল টার্গেট, মনে থাকে যেন মূল টার্গেটটা, ওকে। আচ্ছা, তারপরে এই কাণ্ড দ্বারা, ঠিক আছে। আচ্ছা, কাণ্ড দ্বারা এটাকে তুমি মনে রাখতে পারো হচ্ছে, আচ্ছা এটাকে তুমি মনে রাখতে পারো হচ্ছে ওগো পিও, ঠিক আছে। পিও তো তোমরা এখন খুব কমনলি ইউজ করো, হ্যাঁ, এটা একটা ট্রেন্ডই হয়ে গেল, তাই না? আচ্ছা, পিওকে কি বলতেছো? আসো, আসতে বলতেছো, তাহলে এটা হচ্ছে কাণ্ড দ্বারা। ও দিয়ে হচ্ছে ওলকচু, ঠিক আছে। গো দিয়ে হচ্ছে গোল আলু, ওকে। পি দিয়ে হচ্ছে পেঁয়াজ। আচ্ছা, এই ও দিয়েও আবার ওলকচুকে ভুলবা না। আ দিয়ে হচ্ছে কি বলো? আদা। আর স দিয়ে হচ্ছে সটি, ওকে। তাহলে ও গো পিও আসো, বা ও পিও আসো, এটা দিয়েও না, তাহলে গোল আলুটা মিস হয়ে যাবে। ও গো পিও আসো, এটা হচ্ছে কাণ্ড দ্বারা প্রজনন। এবার বিশেষ রকমের একটা কাণ্ড আছে, ওকে, নাটক কম করতে হবে না, আর আপাতত এটা পড়। কাণ্ড, বিশেষ ধরনের কাণ্ডর নাম হচ্ছে সাকার। সাকারটা কি? বাঁশের কোরল দেখছো না, এটি হচ্ছে সাকার, এটা একটা বিশেষ রকমের কাণ্ড। তাহলে এই সাকার দিয়ে কার কার প্রজনন হয়, এটাকে কিভাবে মনে রাখা যায়? মনে করো তোমাদের একজন আপু আছে এবং যিনি মেডিকেলে পড়েন, ঠিক আছে, ওনার নাম হচ্ছে চন্দ্রকলা আপু। আমরা সুন্দর সাহিত্যিক একটা নাম দিলাম, চন্দ্রকলা আপু। তো চন্দ্রকলা আপু কোথায় পড়ে বললো ভাই? মেডিকেলে। তাহলে মেডিকেলে পড়লে আপুর প্রিয় খাবার কি বলো? বাঁশ, তাই না? তাহলে চন্দ্রকলা আপু বাঁশ খায়, এটা দিয়ে আমরা সাকারের এক্সাম্পল মনে রাখবো। চন্দ্র দিয়ে কি বল? চন্দ্র দিয়ে হচ্ছে চন্দ্রমল্লিকা। আর কলা দিয়ে হচ্ছে কলা গাছের নিচ থেকেও কিন্তু এরকম বাঁশকরলের মতো বের হয়। আ দিয়ে কি বল? আ দিয়ে হচ্ছে আনারস। পু দিয়ে হচ্ছে পুদিনা। আর বাঁশ দিয়ে হচ্ছে বাঁশ। এগুলো হচ্ছে সাকারের এক্সাম্পল, ঠিক আছে। তাহলে চন্দ্রকলা আপু বাঁশ খায় হলো, পারবো। সাকারের এক্সাম্পল শেষ, ওকে। পাতার মাধ্যমে, পাথরকুচি, ছোটবেলা ভাবতাম যে পাথরকুচির পাতা থেকে যে গাছগুলো হবে আমার, এগুলো বিক্রি করে একদিন ধনী হয়ে যাব। আমার সেই স্বপ্ন সত্যি হয় নাই। চন্দ্রলেখা আপু আছে ঢাকা মেডিকেল, আচ্ছা ঠিক আছে, এগুলো অনুসন্ধান আমরা না করি, আমরা কাল্পনিক চরিত্র নিচ্ছি। আচ্ছা আসো, তারপর বুলবিল বা কক্ষমুকুলের মাধ্যমে চুপড়ি আলু, এই গাছের মধ্যে হয় ওইগুলা, ঠিক আছে। অর্ধবায়বীয় কাণ্ড দ্বারা কি হয়? আমরুল শাকের স্টোলন দ্বারা। আচ্ছা, কচুর লতি, এগুলো হচ্ছে অর্ধবায়বীয় কাণ্ড। মুকুলোদ্গম হয় হচ্ছে ইস্টের। পর্ণকাণ্ড হয় হচ্ছে ফণিমনসার। এই হচ্ছে এক্সাম্পল। ফণিমনসা হচ্ছে এক ধরনের, তোমরা দেখছো কিনা, ক্যাকটাস জাতীয় আর কি। এই গেল হচ্ছে অঙ্গজ জনন, এগুলো স্বাভাবিকভাবে বা সাধারণভাবেই হয়। এবার আসো কৃত্রিম অঙ্গজ জনন, তুমি নিজে জোর করে করাবা, এটার বিভিন্ন উপায় আছে, নামগুলো পড়বা। কাটিং বা স্লিপ, ওকে। দাবা কলম কার ক্ষেত্রে করা হয়? লেবু জুই, এটা একটু দেখবা। কিভাবে করে সেই দিকে যাচ্ছি না, জোর কলমটা কিভাবে করে একটু জাস্ট তোমাকে বলি। মনে করো জোর কলম কি এখানে আছে, এই যে দাবা কলমে যেটা করবা, একটা গাছের অংশকে বাঁকায়ে মাটি চাপা দিয়ে রাখবা, পরে এখানে শিকড় হয়ে যাবে। যেগুলো গাছের কাণ্ডগুলো নিচু হয় ওদের ক্ষেত্রে এরকম দাবা কলম করা যায়। আর জোর কলমে ধরো এই যে তোমার কাছে একটা গাছ ছিল, এটা হচ্ছে তোমার কাছে আগে থেকেই ছিল, সেটা একটু একেই বুঝাই। ধরো এই গাছটা তোমার ছিল, ওকে, এই একটা বট গাছ ছিল তোমার বাসায়। এই বট গাছ দিয়ে তোমার কোনো কামে আসে না, কিছু না। তুমি ভাবলা যে তুমি একটা আম গাছ পাইছো, বুঝছো, রাজশাহীতে যাওয়ার পরে তুমি ভাবলা যে এই আমটাকে যদি কোনোভাবে আমার বট গাছের সাথে জোড়া লাগাই দেওয়া যায় তাহলে কেমন হয়। তো তুমি একটা আম গাছ এনে তুমি এখানে জোড়া লাগাই দিলা বট গাছের সাথে, তাহলে এটাকেই তুমি জোর কলম বলবা, ঠিক আছে। এখানে একটা আম এঁকে দিই। আম গাছের এই অংশটাকে আমরা বলতেছি হচ্ছে সায়ন। কি বলি বলো? সায়ন। আর যেটা আগে থেকেই ছিল ওইটাকে তোমার স্টক বলি। তাহলে জোর কলমে দুইটা জিনিস থাকে, স্টক এবং সায়ন। সায়ন হয় হচ্ছে উন্নত প্রজাতির, বুঝছো, কারণ এখানে একটা টক আমের গাছ
তুমি তো জোর করে লাগাবা না এত কাহিনী করে। রাজশাহী থেকে একটা ভালো আমের জাত পাইছো, ডাল ভেঙে নিয়ে আসছো, বট গাছের সাথে জোড়া লাগাইছো এই বেঁধে রেখে, সো তখনই আসলে তুমি এটা করবা, তাই না? সো সায়নটা হয় উন্নত জাতের। আর স্টকের উপর কিন্তু ফুল ফলের বৈশিষ্ট্য ডিপেন্ড করে না। স্টক খালি কাজ কি? স্টক খালি তোমার এখান থেকে পানি তুলে দিবে, পানি খাবার এগুলো তুলে দেওয়ার কাজ হচ্ছে স্টকের। তাহলে স্টক কিন্তু উন্নত বৈশিষ্ট্যের হইতে হবে না। এই গেল জোর কলম, ওকে। আচ্ছা, আর এখানে তেমন পড়া নাই। কার ক্ষেত্রে হয় খালি এগুলো পড়লে হবে, যে গুটি কলম করি কাদের ক্ষেত্রে? লেবু, আম, গোলাপ, গন্ধরাজ। আচ্ছা, আগায় যাই। মাইক্রো প্রপাগেশন মানে হচ্ছে টিস্যু কালচার, ওকে। টিস্যু কালচার, মাইক্রো প্রপাগেশন আরেক নাম হচ্ছে টিস্যু কালচার। রিডিং পড়বা। সুবিধা কি আছে? অল্প সময়ে অনেক চারা বানায় ফেলা যায়, ভাইরাস মুক্ত চারা তৈরি করা যায়, কারণ টিস্যু কালচার একদম জীবাণুমুক্ত একটা প্রসেস। আচ্ছা, আমরা চলে আসছি একদম লাস্ট পার্টে। লাস্ট পার্টটা কি? পার্থেনোজেনেসিস। যারা আসো আমার সাথে, প্লিজ 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 একটু মনোযোগ, কারণ এই পার্টটা কেন যেন কেউ বুঝে না। আমি নিজে বুঝি না, আমি মুখস্থ করে পারি দিচ্ছি, তুমি কোত্থেকে বুঝবা? কয়েকজন বুঝো, ম্যাক্সিমাম বুঝো না। সো কলমের উদাহরণটা কি ইম্পর্টেন্ট না? বেশি ইম্পর্টেন্ট না? মিড রেঞ্জ বা লো রেঞ্জ, তাও একটু দেখবা যে কার ক্ষেত্রে কোনটা হয়। এই জন্যই তো তাড়াতাড়ি চলে গেলাম। আসলে আমরা পার্থেনোজেনেসিসে চলে আসি। কাজ করতেছে না কেন? ওকে, তো এইটা আমি তোমাদের ভালো মতো বুঝাইতে চাই, কারণ একবার ভালো মতো বুঝলে তুমি ভুলবা না। আর যে না বুঝো মুখস্থ করে পসিবল না, ওকে। তাহলে বোঝার চেষ্টা করো। এখন থেকে আমি যে কয়েকটা কঠিন কঠিন নাম বলবো, এদের সবার ক্ষেত্রে ভ্রূণ তৈরি হবে, কিন্তু কোনো নিষেক ঘটবে না। বুঝতে পারছো? তাহলে ভ্রূণ তৈরি হবে কিন্তু নিষেক হবে না। কি অদ্ভুত কথা! শুক্রাণু নির্মাণের মিলন হবে না, শুক্রাণুর সহযোগিতা লাগবে না। চলো, তাহলে পার্থেনোজেনেসিস এরকমই একটা প্রসেস। কি প্রসেস বলো? নিষেক ছাড়া ভ্রূণ সৃষ্টির প্রসেস। ভালো মতো মনোযোগ দিয়ে দেখবা। আমি তোমাদের পুরো ক্লাসে কিছু চাইছি তোমাদের কাছে, তেমন কিছু চাই নাই। এখন তোমাদের পূর্ণ মনোযোগ চাচ্ছি। যদি একটা কঠিন প্রশ্ন করতে চাই তাহলে এখানে প্রশ্ন দিবে। এখান থেকে খুব বেশি প্রশ্ন আসতে আমরা দেখি নাই, কিন্তু স্টিল বইয়ের একটা বড় অংশ এটা, তাই আমরা এটা ক্লিয়ার রাখবো, ঠিক আছে? ওকে, অনেকে আমার ক্লাস করছো আগে, বলছো। আচ্ছা, আসো তাহলে। নিষেক ছাড়া ভ্রূণ সৃষ্টি হবে, ঠিক আছে? নিষেক ছাড়া ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়াকে তুমি পার্থেনোজেনেসিস বলতেছো। এটা দুইটা উপায় আছে, হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস, ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। নর্মালি একটা হ্যাপ্লয়েড ডিম্বাণু সে নিষেক ছাড়া ডিরেক্ট হ্যাপ্লয়েড ভ্রূণ তৈরি করে ফেলছে, সেটাকে তুমি বলবা হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস। ডিম্বাণু তো নর্মালি হ্যাপ্লয়েডই হয়, কিন্তু ডিপ্লয়েড পার্থেনোজেনেসিসে একটা ব্যতিক্রম ঘটবে। একটা ব্যতিক্রম ডিম্বাণু তুমি পাবা। মিওসিস হবে না এই ডিম্বাণুর ক্ষেত্রে। এই ডিম্বাণুটা তাই ডিপ্লয়েড ডিম্বাণু হিসেবে থাকবে। ডিম্বাণু নর্মালি ডিপ্লয়েড হয় না, কিন্তু কিছু উদ্ভিদে ব্যতিক্রমটা ঘটবে, এবং এই ডিপ্লয়েড ডিম্বাণু থেকে নিষেক ছাড়া যদি একটা ভ্রূণ হয়, নিষেক মানে কি? শুক্রাণু আসবে না, তাহলে ওটা যেমন ছিল ওই ডিম্বাণুটা, ধর এটি একটা ডিম্বাণু, এটি একটা ভ্রূণ, সেম, কোনো চেঞ্জ নেই, তাই না? এই ডিপ্লয়েড ভ্রূণ সৃষ্টি হলে সেটাকে তুমি ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস বলবা। এদের এক্সাম্পলটা একটু করে দরকার। এক্সাম্পলটা আমরা বই থেকে দেখি, লিখি নাই আর। দেখো, তুমি এখানে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিসের এক্সাম্পলটা পড়বা। হ্যাপ্লয়েডের এক্সাম্পল হচ্ছে সোলানাম নিগ্রাম, সোলানাম নিগ্রাম এবং অর্কিস ম্যাকুলাটা। এই দুইটা নাম সহজ আছে, চলে আসে, কিন্তু ডিপ্লয়েড পার্থেনোজেনেসিসের নামগুলো একটু জটিল, কঠিন। দেখো না, পার্থেনিয়াম আর্জেন্টেটাম, আর্জেন্টিনা ফ্যানরা অবশ্যই এটা পড়তে পারো। তারপর টেরাজেকাম অ্যালভিডাম। তাহলে তুমি যে কোনো একটা গ্রুপ পড়বা আর কি, যেটা তোমার ভালো লাগে। তো সোলানাম আর অর্কিস এই দুইটাই ছোট আছে, এই দুইটাই পড়ো। এরা হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস করে, এরা ডিপ্লয়েড করে, ঠিক আছে? জেনে রাখলাম। এরপর পার্থেনোকার্পি বলে একটা শব্দ আছে, বুঝছো? পার্থেনোকার্পি শব্দটাও কনফিউজ করার মতো, মানে মনে হবে পার্থেনোজেনেসিসই বোধ হয়, কিন্তু না। পার্থেনোকার্পি হচ্ছে টোটালি ডিফারেন্ট একটা ব্যাপার, বুঝছো? পার্থেনোকার্পি হচ্ছে কি? বীজহীন ফল সৃষ্টি। মানে আমি যখন তরমুজ ভালোবাসো কে কে একটু বলো দেখি। আর্জেন্টিনা নিয়ে মারামারি করতেছো, দেখি একটু তরমুজ নিয়ে মারামারি করো। তরমুজ পছন্দ করি আর পছন্দ করি না, এই গ্রুপ দেখে একটু কি অবস্থা। পার্থেনোজেনেসিসকে অ্যারেনোটোকাস বলে। আচ্ছা, কি? আচ্ছা বলুক, ঠিক আছে। আচ্ছা আমি ওরা করে। আচ্ছা, তো তরমুজ আমার খুব পছন্দের একটা ফল। এটা খাওয়ার সময় আমার মনে হয় যে ইস, যদি তরমুজের মধ্যে বীজগুলো না থাকতো কি জোস হইতো। হ্যাঁ, বা ধরো কমলার মধ্যে বিচিগুলো নাই, বা ধরো বিশেষ করে ডালিমের মধ্যে যদি বিচিগুলো না থাকতো কি জোস হইতো না বলো? তো আমাদের বিশেষ করে মানুষ প্রয়োজনীয়তায় উদ্ভাবনের জনক, তো আমাদের ইচ্ছে এরকম, তা আমরা এই জন্য ফলগুলোকে কি বানাই? খাওয়ার জন্য শুধু, বীজ ছাড়া বানাই। লেবু, কমলা লেবু, তরমুজ, এগুলা।
সেই বীজহীন ফল সৃষ্টি করার প্রক্রিয়াটাই হচ্ছে পার্থেনোকার্পি। কিন্তু কিভাবে করি সেটাও একটু জানতে হবে। হরমোন প্রয়োগ করে। কেমন? হরমোন প্রয়োগ করে আমরা এই বীজহীন ফল সৃষ্টি করি। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে অ্যান্ড্রোজেনেসিস। অ্যান্ড্রো শব্দের অর্থ কি বলতো? অ্যান্ড্রো মানে হচ্ছে শুক্রাণু। তোমরা জানো কি না যে ফিমেইলে 45 থেকে 50 বছর বয়সে মিনস্ট্রুয়াল সাইকেলটা অফ হয়ে যায়, এটাকে আমরা মেনোপজ বলি, তাই না? 50 বছর বয়সে সাধারণত এটা হয় অন এন এভারেজ। পুরুষের শুক্রাণু উৎপাদন বন্ধ হয়ে গেলে এটাকে কি বলি জানো? পুরুষের শুক্রাণু উৎপাদন বন্ধ হয়ে গেলে এটাকে আমরা অ্যান্ড্রোপজ বলি। অ্যান্ড্রোপজের কোনো নির্দিষ্ট বয়স নাই, ঠিক আছে? এটা এমন হতে পারে যে 60-70 বছরে অ্যান্ড্রোপজ হয়েছে, এটাও করতে পারে, হু নোস। অ্যান্ড্রোপজ শুক্রাণু উৎপাদন বন্ধ হয়ে যায়। তো অ্যান্ড্রো মানে যে শুক্রাণু, এটা তুমি বুঝতে পারছো আশা করি। আচ্ছা, জেন মানে কি রে? জেন মানে হচ্ছে তৈরি হওয়া। ওকে, আর সিস মানে কি? সিস মানে হচ্ছে প্রক্রিয়া। সো অ্যান্ড্রোজেনেসিস দিয়ে আমি যেটা বুঝতেছি, দেখো, মনে করো এইটা হচ্ছে একটা ডিম্বক, ডিম্বকের ভেতরে এই ধরো ভ্রূণথলি, ওকে, আর এইটা হচ্ছে ডিম্বাণু। ডিম্বাণু ধরো অনেক দিন বসেছিল যে শুক্রাণু আসবে আসবে আসবে, শুক্রাণু তো আর আসে না, বুঝছো? শুক্রাণু মনে করো এখানে, শুক্রাণু আর আসে না। তো ডিম্বাণু একা একা রেগে মেগে, দূর শুক্রাণু আসে না, তাহলে আমি একাই ভ্রূণ বানাই ফেলি। তো সেই শুক্রাণু ছাড়া ডিম্বাণু একা একা নিষেক ছাড়া ভ্রূণ বানাই ফেলে, এটাকে তুমি পার্থেনোজেনেসিস বলতেছো, তাই না? এবার যখন শুক্রাণু এসে দেখবে যে ডিম্বাণু একা একা ভ্রূণ বানাই ফেলছে, তার জন্য অপেক্ষা করে নাই, শুক্রাণু মনে মনে ভাববে তুই একা পারিস, আমি পারি না, আমি কি স্বাবলম্বী না? আমিও পারি। তুই যদি একা 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 ভ্রূণ তৈরি করে ফেলিস, তাহলে আমিও পারবো। তাহলে শুক্রাণু যদি একা একা ভ্রূণ তৈরি করে ফেলে নিষেক ছাড়া, শুক্রাণু থেকে ভ্রূণ চলে আসছে, শুক্রাণু থেকে ভ্রূণ নিষেক ছাড়া অবশ্যই, তাহলে তুমি এটাকে অ্যান্ড্রোজেনেসিস বলবা। শুক্রাণু কেমন? হ্যাপ্লয়েড, তাহলে ভ্রূণটাও কেমন হবে? হ্যাপ্লয়েড হবে। এবং এটা কাদের মধ্যে দেখবা জানো? দেখো, শুক্রাণুর ব্যাপার যেহেতু, ছেলেদের ব্যাপার যেহেতু, ছেলেরা অধিকাংশ, মানে এটা উচিত না, তাও অধিকাংশ ছেলেরা যেটা পান করতে ভালোবাসে, আমার ক্লাসেও বোধহয় এরকম 2-4 জন থাকতে পারো, কিন্তু এগুলা ছেড়ে দাও, ভালো মানুষ হয়ে যাও, ঠিক আছে? ভালো হইতে পয়সা লাগে না, কিন্তু এগুলা করতে পয়সা লাগে। যাই হোক, অ্যান্ড্রোজেনেসিস কার হয় দেখো, নিকোটিন আর ট্যাবাকাম। নিকোটিন তামাকের মধ্যে থাকবে, আর টোবাকো মানে তামাক, তাহলে তামাক পুরো নামের মধ্যেই আছে তামাক, তাহলে নিকোটিন আর ট্যাবাকাম তামাক গাছের সাইন্টিফিক নেম। এবং এই তামাক খেতে যারা ভালোবাসে, যাই হোক, তারা ছেড়ে দাও। এই একবার ঘোষণা আসছিল, বুঝছো, যে মেডিকেলে যারা সিগারেট খায় এদেরকে এন্ট্রি দিবে না। তো এরকম 2-4টা ঘোষণা আসা দরকার মনে হয়, তাহলে তোমরা সোজা হয়ে যাইতা। অ্যাটলিস্ট এই 3,500 মানুষ যদি আমার কথায় ধূমপান থেকে দূরে থাকতে পারে, এটাও তো জীবনে অনন্য সফলতা। কোথায় আছি বলো? তাহলে এটা প্লিজ ভুলবেন না যে অ্যান্ড্রোজেনেসিস কার ঘটে? শুক্রাণু থেকে নিষেক ছাড়া ভ্রূণ কোথায় সৃষ্টি হয়? তামাকের মধ্যে। তাহলে এই পর্যন্ত সোজা ছিল, তাই না রে? আমি সময় নিয়ে পড়াচ্ছি, তাড়াহুড়া করতেছি না। পার্থেনোজেনেসিস ডিম্বাণু থেকে নিষেক ছাড়া ভ্রূণ হবে, অ্যান্ড্রোজেনেসিস শুক্রাণু থেকে নিষেক ছাড়া ভ্রূণ হবে। আর পার্থেনোকার্পি দুইজনের মাঝখানে একটা স্যান্ডউইচ, এই ভ্রূণ তৈরির কোনো ব্যাপারই নেই এখানে। বীজহীন ফল সৃষ্টির প্রক্রিয়াকে পার্থেনোকার্পি বলে। কেন এটা বললেন, আলোচনা করলেন, নামের সাথে মিল আছে দেখে, আর কিছু না। ওকে, আচ্ছা, এবার আরো কিছু শব্দ আছে, অ্যাপোস্পোরি, অ্যাপোগ্যামি এবং অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি। অনেক বড় সংজ্ঞা পড়ে তোমরা আসলে বুঝতে পারো না, এখানে খেয়াল করো। দেখো, অনেক সময় সিনেমাতে যেটা হয়, মেইন যে নায়িকা থাকে সেই নায়িকা কিন্তু নায়ককে পায় না, সেই নায়িকাকে মেরে ফেলা হয় রাজনীতি করে বা কিছু করে। সাইড নায়িকা যারা থাকে তারা অনেক সময় দেখা যায় যে মেইন নায়িকা হয়ে ওঠে হঠাৎ করে। সো ধরো, ওই যে আমাদের ডিম্বাণুটা ছিল, পাশে ছিল সহকারী নিউক্লিয়াস, এই পাশে ছিল প্রতিপাদক নিউক্লিয়াস। ধরো ডিম্বাণুটার কথা ছিল ভ্রূণ সৃষ্টি করার, হ্যাঁ, কিন্তু ডিম্বাণুটাকেই ধরো নষ্ট করে ফেলা হলো, ডিম্বাণুটা নষ্ট হয়ে গেল। ওকে, আচ্ছা, ডিম্বাণু নষ্ট, 3টা প্রতিপাদক নিউক্লিয়াস এবং সহকারী নিউক্লিয়াস যে ছিল, ওরা যদি এখন মাথা চারা দিয়ে উঠে, ওরা যদি মনে মনে বলে আচ্ছা এখন তো ডিম্বাণু নাই, তাহলে চলো আমরা নিষেক ছাড়া ভ্রূণ তৈরি করি। শুক্রাণু তো আমাদের সাথে আর এমনিতেও মিলিত হবে না, আমরা নিষেক ছাড়া ভ্রূণ তৈরি করি। কারা এটা বলতেছে বলো তো? সহকারী বা সাহায্যকারী কোষ, প্রতিপাদক কোষ, এরা। তাহলে এরা যদি নিষেক ছাড়া ভ্রূণ তৈরি করে, এরা নিজেরা কেমন? এরা নিজেরাও তো হ্যাপ্লয়েড, তাহলে ভ্রূণটা কেমন হবে? ভ্রূণটাও হ্যাপ্লয়েড হবে। এটাকে তুমি বলবে অ্যাপোগ্যামি। খেয়াল করে দেখো, নামে গ্যামি আছে, গ্যামি মানে কি? গ্যামিটোফাইটের সাথে রিলেটেড না বলো? তাহলে ভ্রূণটা কেমন হবে? হ্যাপ্লয়েড হবে না?
অ্যাপোস্পোরি আরেকটা প্রক্রিয়া। স্পোরি দেখলেই তুমি স্পোরোফাইটের কথা চিন্তা করবা এবং এখানে ভ্রূণটা কেমন হবে, ডিপ্লয়েড হবে। এই হচ্ছে পার্থক্য। অ্যাপোস্পোরিতে কি হবে আসো চলি আলোচনা করি। অ্যাপোস্পোরিতে এই ভ্রূণথলিটা নর্মালি কোত্থেকে তৈরি হয়েছিল, স্ত্রীরেণু থেকে। স্ত্রীরেণু ভ্রূণথলি তৈরি করবে, শুরুতেই তুমি দেখছো। এবার ধরো কোনো কারণে স্ত্রীরেণুকে ভ্রূণথলি তৈরি করতে দিল না, হচ্ছে এই ডিম্বক ত্বকের কোষ, এই যে ডিম্বক ত্বকের কোষ অথবা নিউসেলাসের যে কোনো একটা কোষ বলল, তারা বিদ্রোহ করলো যে না, কোনো স্ত্রীরেণু মানি না, আমরাই ভ্রূণথলি তৈরি করব। তাহলে ডিম্বক ত্বকের কোষ হচ্ছে দেহকোষ, ডিপ্লয়েড। নিউসেলাস এগুলো দেহকোষ, ডিপ্লয়েড। তাহলে এরা যদি ভ্রূণথলি তৈরি করে, সেই ভ্রূণথলি হয় ডিপ্লয়েড। সেই ভ্রূণথলি থেকে যদি একটা ভ্রূণ তৈরি হয়, সেটাও ডিপ্লয়েড ভ্রূণ হয় এবং এটাকে অ্যাপোস্পোরি বলে। বুঝছো? এই গেল ব্যাপার। তাহলে অ্যাপোস্পোরিতে ডিপ্লয়েড ভ্রূণ হবে, অ্যাপোগ্যামিতে হ্যাপ্লয়েড ভ্রূণ হবে। অ্যাপোগ্যামিতে ভ্রূণটা তৈরি করবে কে, সাহায্যকারী কোষ বা প্রতিবাদক কোষ। অ্যাপোস্পোরি থেকে তৈরি করবে ডিম্বক ত্বক বা নিউসেলাস। বুঝছো? ওরা একটা ভ্রূণথলি বানাবে ডিপ্লয়েড, সেখান থেকে ভ্রূণ তৈরি হবে। এই হচ্ছে কাহিনী। কোথাও ডিম্বাণু ভ্রূণ তৈরি করতেছে না, বুঝছো, অন্যদের থেকে আসতেছে। আচ্ছা, এবার কোথায় ঘটে এটা? হীরা সিয়ামে ঘটে অ্যাপোস্পোরি, আর অ্যালিয়ামে ঘটে অ্যাপোগ্যামি। কিভাবে মনে রাখা যায়? এই দেখো, হীরা সিয়াম, দুইটা নাম আছে না, হীরা আর সিয়াম। তাহলে এখানে ডিপ্লয়েড ভ্রূণ তৈরি হবে, ডিপ্লয়েড ভ্রূণ হয় অ্যাপোস্পোরিতে। আর অ্যালিয়ামের সাথে একটা একা একা ব্যাপার আছে না, বলো? অ্যালিয়াম একা, এখানে দুইজন ছিল, হীরা আর সিয়াম, তাহলে এটা ডিপ্লয়েড ভ্রূণ। আর অ্যালিয়াম একা মানে কি, হ্যাপ্লয়েড ভ্রূণ হবে। হ্যাপ্লয়েড ভ্রূণ কথা হচ্ছিল, অ্যাপোগ্যামিতে হচ্ছিল। তো এই দুইটার মধ্যে আমি তুলনা করে, পার্থক্য করে যেভাবে হোক তোমার বুঝাইতে সক্ষম হয়েছি, আশা করি। পারলে খুবই ভালো। আসো, এবার আসো। তোমাদের মধ্যে কেউ কেউ আছে না খুব অ্যাডভেঞ্চার প্রিয়? আমার একটা বন্ধু ছিল, বুঝছো, এখনো আছে। তো ও হচ্ছে বল করলো ক্রিকেট খেলার সময়, এবার ব্যাটসম্যান ধরে বাড়ি দিচ্ছে, একটা ক্যাচ উঠছে। এই ক্যাচটা ও চাইলে সহজেই একটু হালকা দৌড়ে গিয়ে ধরতে পারে, কিন্তু প্রথম কতক্ষণ যাইতো না, বুঝছো, একটু ওয়েট করতো। এরপর যখন ক্যাচটা একটু কঠিনের দিকে যাইতো, তখন সে লাফ দিয়ে হাতটা ছিলে তারপর ক্যাচটা ধরতো এবং সবার বাবা পাইতো। একটা সহজ ক্যাচকে কঠিন করে ধরে। অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ। যাই হোক, লাফ দিতে হয়, তাই না, অ্যাডভেঞ্চার করতে গেলে। বা ধরো একটা সেতু তুমি পার হচ্ছ, কাঠের সাঁকো, সবাই সাঁকোর উপর দিয়ে যাচ্ছে, তুমি অ্যাডভেঞ্চার করতে চাচ্ছ, তুমি কি করবা? না, আমি সাঁকো লাগবে না, আমি লাফ দিয়ে পার হয়ে যাবো। এটা অ্যাডভেন্টিভ মেমব্রেনতে এরকম একটা লাফের ব্যাপার ঘটে। ডিম্বক ত্বক, নিউসেলাস, এখানেও একটা ডিপ্লয়েড ভ্রূণ বানায়, কিন্তু কাহিনী যেটা, এখানে ভ্রূণথলি গঠিত হয় না। নর্মালি একটা ভ্রূণথলি হইতে হবে, সেই ভ্রূণথলি থেকে ভ্রূণ হবে। কিন্তু যারা অ্যাডভেঞ্চার করে, যারা অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি, ওরা আসলে এই ভ্রূণথলি তৈরির ধার ধারে না। মানে এইটা আসলে অ্যাপোস্পোরির সাথে ডিফারেন্স একটাই, অ্যাপোস্পোরিতে একটা ভ্রূণথলি তৈরি হচ্ছে, আর ওরা অ্যাডভেঞ্চার করতেছে, তাই একটা স্টেপকে ওরা লাফ দিয়ে ডিরেক্ট ভ্রূণ তৈরি করে ফেলতেছে, ভ্রূণথলি তৈরি করার ধার ধারতেছে না। দ্যাটস অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি। পার্থক্যটা বুঝছো? বলো, পারবা কিনা বলো, তাড়াতাড়ি জানাও আমাকে যে ভাই বুঝছি অথবা পারবো। তাহলে অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনিতে ভ্রূণ ডিপ্লয়েড হবে, অ্যাপোস্পোরিতেও ডিপ্লয়েড হবে। পার্থক্য শুধু এখানে ভ্রূণথলি তৈরি হবে, এখানে হবে না। আর অ্যাপোগ্যামিতে হ্যাপ্লয়েড ভ্রূণ হবে। কোত্থেকে সৃষ্টি হবে? এদের থেকে। অ্যাপোস্পোরিতে ভ্রূণ কোত্থেকে সৃষ্টি হবে? এদের থেকে। এইগুলো থেকে প্রশ্ন আসবে, বইয়ে অনেকখানি কথা লেখা, তাই তোমরা বুঝতে পারো না। আমি ছোট করে লেখার চেষ্টা করছি, স্লাইডও আমি তোমাদের দিয়ে দিব, দেখে আবার বোঝার চেষ্টা করবা। আচ্ছা আচ্ছা, এখন এই যে আমরা আমরা বইতে যাই, বইতে গিয়ে এই ব্যাপারগুলো ক্লোজ করে তারপর ফিনিশিং টাচ দিই আমরা। চলো, এটা তো শেষ। কৃত্রিম পার্থেনোজেনেসিস কিভাবে ঘটানো যায়? দুইভাবে ঘটানো যায়, ভৌত কিছু উপায়ে, রাসায়নিক কিছু উপায়ে। তাপমাত্রার পরিবর্তন করে, এক্স রে দিয়ে পার্থেনোজেনেসিস ঘটানো যায়, বুঝছো। আবার কিছু ঔষধ প্রদান করে, ভেলভিটান জাতীয় রাসায়নিক পদার্থ দিয়ে পার্থেনোজেনেসিস ঘটানো যায়। এগুলো রিডিং পড়বা, পার্থেনোজেনেসিসের গুরুত্ব, এগুলো সব রিডিং পড়বা, ঠিক আছে। কিছু কিছু উদ্ভিদ আছে যাদের পার্থেনোজেনেসিস ছাড়া আর কোনো প্রজননের উপায় নাই। প্রাণীদের মধ্যে পার্থেনোজেনেসিস হয়, জানো, যেমন মৌমাছি। মৌমাছি কিন্তু পার্থেনোজেনেসিস করতে পারে। মৌমাছির যে পুরুষ মৌমাছিটা আছে, এটা কিন্তু হ্যাপ্লয়েড, আর বাকি সবাই ডিপ্লয়েড। বুঝছো কিনা জানি না, প্রাণীর আচরণ পড়াইলে পড়াবো না, ওইটার দিকে না যাই। অ্যাপোস্পোরি, চলো স্পোর দেখছি, তাহলে কি ভ্রূণ কেমন হবে? ডিপ্লয়েড। তাহলে ডিপ্লয়েড ভ্রূণ, ডিপ্লয়েড কোনো কিছু থেকে সৃষ্টি হবে। ডিপ্লয়েড কে আছে? ডিম্বক ত্বক, নিউসেলাস, ওদের থেকে আসবে। একটা ভ্রূণথলি সৃষ্টি হয়ে তারপর আসবে। আর অ্যাপোস্পোরি, ডিপ্লয়েড ভ্রূণ, মানে দুইজন, হীরা আর সিয়াম। আচ্ছা, এরপর অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি। এখানে ভ্রূণথলি গঠন ছাড়াই, এটা হচ্ছে মেইন কথা।
এখানেও ডিম্বকতক নিউসেলাস থেকে ডিপ্লয়েড ভ্রূণ হবে, কিন্তু এখানে ভ্রূণথলিটা গঠিত হবে না। অ্যাপোগ্যামি, এই দেখো আসছে, কিন্তু একদম যে আসে না তা না, কিন্তু আসছে। এবং এটা কিন্তু সবাই পারবে না। গ্যামি দেখছি, মানে গ্যামিটোফাইটের কথা মাথায় আসবে, তাহলে ভ্রূণ কেমন হবে? হ্যাপ্লয়েড, তাই না? তাহলে হ্যাপ্লয়েড ভ্রূণ হইতে হলে কোত্থেকে আসতে হবে? ডিম্বাণু থেকে তো আসবে না। ডিম্বাণু থেকে আসলে তো এটা পার্থেনোজেনেসিস হয়ে যেত, তাই না? তাহলে সহকারী কোষ, প্রতিপাদী কোষ, এগুলো থেকে আসবে। আর যেহেতু হ্যাপ্লয়েড ভ্রূণ একা, তাহলে অ্যালিয়াম থেকে, অ্যালিয়ামে এটা দেখা যাবে। ওকে, এখন পর্যন্ত যতগুলো আমরা নিষেক ছাড়া ভ্রূণ সৃষ্টি দেখলাম, সবাইকে একসাথে বলতেছি অ্যাগামোস্পার্মি। পার্থেনোজেনেসিস বলো, অ্যাপোগ্যামি, অ্যাপোস্পোরি, অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি, কোথাও নিষেক হয়নি। সবাইকে একসাথে বলবা অ্যাগামোস্পার্মি। আচ্ছা, এবার এখানে একটা কথা লিখছে সিউডোগ্যামি। এত কঠিন কঠিন শব্দ কেমনে পড়বো চিন্তা করতেছো? খেয়াল করো, মনে করো সিউডোগ্যামিটা আমি যদি তোমাকে একটু বুঝাই। আচ্ছা, ডিম্বাণু এখানে ধরো অপেক্ষা করতেছে, শুক্রাণু আসবে কোনো একদিন, তার সাথে নিষেক করব। শুক্রাণু আসি আসি করে আর আসে না। ডিম্বাণু শুক্রাণুকে মানে পরাগরেণুকে বলতেছে যে পরাগরেণু, তোকে কষ্ট করে পরাগনালিকা দিয়ে শুক্রাণু পাঠাতে হবে না আমার কাছে। তুই যেহেতু আমাকে চাস না, ভালোবাসিস না, সমস্যা নেই, লাগবে না। কিন্তু অন্তত তুই এসে জাস্ট গর্ভমুণ্ডে বস, খালি এইখানে এসে একটু করে বস। আমার শুক্রাণু লাগবে না, নিষেক করতে হবে না, আমি একা একাই ভ্রূণ তৈরি করতে পারবো। কিন্তু এটার জন্য আমার মোটিভেশন দরকার। তুই এসে কষ্ট করে এখানে এসে বস, তোকে দেখে মোটিভেশন পাবো আমি, তারপর আমি ভ্রূণ তৈরি করতে পারবো। যেমন আমি ধরো ছোটবেলায় আমাদের গ্রামের বাড়িতে ওয়াশরুমটা ছিল বাইরে, বাসার বাইরে, মানে জাস্ট উঠানের পাশে। তো তখন আমি যখন ওইখানে যেতাম রাত্রেবেলা, তখন আমার মা দরজায় দাঁড়ায় থাকতেন ঘরের, আমি বাইরে ওয়াশরুমটা ব্যবহার করতাম। তো তখন আমার মনে হতো এখন যদি আমাকে জিনভূত কিছু এসে ধরে, আমার মা আছে পাশে, তাই না? আমি তার ডাকলে এসে চলে আসবে, এরকম। তো এখানে সে নিষেক ছাড়াই ভ্রূণ তৈরি করবে, কিন্তু পরাগায়নটা হইতে হবে, এটা তার শর্ত। হ্যাঁ, আমিও বাইরে যে আমার প্রাকৃতিক কার্য সম্পন্ন করবো সেই ছোটবেলায়, কিন্তু শর্ত একটা, আমার মাকে এসে এখানে দাঁড়াইতে হবে, নয়তো হবে না। ব্যাপারটা না এরকম আর কি। তো তখন তুমি এটাকে সিউডোগ্যামি বলবা, বুঝছো? ওকে, সিউডোগ্যামির ক্ষেত্রে কি নিষেক ছাড়াই হবে ভ্রূণ, কিন্তু পরাগায়নটা আবশ্যক, পরাগায়নটা করতে হবে, নয়তো তার মোটিভেশন আসবে না। এই তো। আচ্ছা দেখো তো, পরাগায়ন কেন দরকার হয় বলছে? ভ্রূণ তৈরির জন্য পরাগায়ন দরকার নাই, এটা কেমনে প্রমাণ করলো? কারণ ভ্রূণ তৈরির জন্য কি শুক্রাণু দরকার আছে? কত শুক্রাণু না আসলে ডিম্বাণু তো একা একাই ভ্রূণ তৈরি করতে পারে। বেশ কয়েকটা প্রসেস আমরা পড়লাম মাত্র। কিন্তু এই যে শ্বাস সৃষ্টির জন্য এই যে সেকেন্ডারি নিউক্লিয়াস ছিল N+N, এর সাথে যে আরেকজন শুক্রাণু গিয়ে মিলল, এই যে ট্রিপ্লয়েড একটা শ্বাস হইলো, এইটা হওয়ার জন্য কিন্তু তোমার পরাগায়ন হইতে হবে, নিষেক হইতে হবে, রাইট? ভ্রূণ সৃষ্টির জন্য হওয়ার দরকার নাই। ওকে, পার্থেনোজেনেসিস যৌন প্রজননের পার্থক্য। যৌন প্রজনন অবশ্যই ভালো, এবং এইখানে মাতা পিতার চারিত্রিক গুণাবলী পরিলক্ষিত হবে। আর পার্থেনোজেনেসিস শুধু কি মাতার চারিত্রিক গুণাবলী, কারণ শুধু ডিম্বাণু থেকে আসছে, নিষেক হবে না। রিডিং বললে পারবা, সবকিছুই বলছি। অযৌন যৌন প্রজনন পড়ে ফেলবা। জাতীয় ফুল কিন্তু সাদা শাপলা, ঠিক আছে? এটা মুখ্য প্রজনন প্রক্রিয়া কি? অযৌন। একটু পর কাঁঠাল কিভাবে যৌন প্রক্রিয়ায় প্রজনন করে? বীজের অঙ্কুরোদ্গম হচ্ছে মৃদগত। আচ্ছা, এগুলোর ডিটেলসে যাইতে হবে না, চল আগাই যাই। কৃত্রিম প্রজনন খালি স্টেপগুলো পড়বো, এটাকে হাইব্রিডাইজেশন বলে। এবং হাইব্রিডাইজেশনের যে প্রথম 6টা স্টেপ আছে, এই প্রথম 6টা স্টেপকে আমরা বলি হাইব্রিডাইজেশন বা কৃত্রিম প্রজননের কলা কৌশল বা সংকরায়নের কলা কৌশল। তো পরীক্ষায় আসবে নিচে কোনটা কলা কৌশল নয়, এখান থেকে 3টা দিবে, আরেকটা অন্য জায়গা থেকে দিবে। ইমাস্কুলেশন বলে একটা ব্যাপার আছে। ইমাস্কুলেশন মানে হচ্ছে কি পুং কেশরটাকে নষ্ট করে ফেলা। মানে ধরো একটা ফুল, এইটা মনে করো একটা উভলিঙ্গ ফুল, ওকে? এটা ধরো তার গর্ভাশয়, এবং এগুলো হচ্ছে তার পুংকেশর। এখন তুমি ধরো ফিক্স করে রাখছো তুমি কৃত্রিম ভাবে প্রজনন করবা, হ্যাঁ? সো তুমি আসলে অন্য একটা ফুল থেকে এই পুং, এখান থেকে পরাগরেণু নিবা, এইটা নিয়ে তুমি এখানে ফেলবা, এটা হচ্ছে তোমার টার্গেট। কিন্তু তোমার রিস্ক কোথায় বলো তো? তোমার রিস্ক হচ্ছে যে এটা যেহেতু একটা উভলিঙ্গ ফুল, যে কোনো সময় এইখান থেকে একটা পরাগরেণু এসে কিন্তু নিষিক্ত করে ফেলতে পারে, এবং যেটা তুমি হইতে দিতে চাও না মোটেও, রাইট? কারণ এটা হইলে তোমার যে উদ্দেশ্য কৃত্রিম প্রজনন করা, এটা ব্যাহত হবে। তাহলে তুমি কি করবা? শুরুতেই এই 2টা পুংকেশরকে কেটে ফেলবা, বুঝছো? এই ঘটনাকেই বলে ইমাস্কুলেশন। পুংকেশর 2টাকে কেটে ফেললে কি হবে? যখন একদম ছোট অবস্থায় আছে তখনই কেটে ফেলবা, তাহলে আর বিপদের কোনো আশঙ্কা নাই, স্বপরাগায়ন ঘটে যাওয়ার কোনো ভয় নাই। তাহলে ইমাস্কুলেশন কেন করা হয়? যেন স্বপরাগায়ন না ঘটে, বুঝতে পারছো?
আচ্ছা, এরপর করে তুমি কি করবা, একটা ব্যাগ দিয়ে তাকে ঢেকে দিবা। এই দেখো, ইমাস্কুলেশন করার পরে কিন্তু তুমি পলিথিন ব্যাগ দিয়ে ঢেকে দিচ্ছ, কারণ ফুলটাকে উন্মুক্ত রাখা যাবে না, তাহলে যে কোনো পরাগ এসে পড়ে তোমার এই ফুলটাকে অলরেডি পরাগায়ন করে ফেলতে পারে, তখন তোমার কৃত্রিম পরাগায়ন আর এই ফুলকে নিয়ে করা হবে না। এই খুব ছোট ফুল যারা, তাদের ক্ষেত্রে ইমাস্কুলেশন কিভাবে করে জানো? হিট দিয়ে, তাপ দিলে 45 থেকে 50 ডিগ্রি তাপ যদি তুমি দাও 10 মিনিটের মতো, তাহলে ফুলের গর্ভ মানে স্ত্রীস্তবকের কিছু হয় না, কিন্তু পুংস্তবক নষ্ট হয়ে যায়, বুঝছো? তাপ দিয়ে অনেক সময় ছোট ফুলগুলোর ক্ষেত্রে ইমাস্কুলেশন করে। আচ্ছা, এগুলো এক্সট্রা বইয়ের তথ্যে কিছু লেখা আছে, এক্সট্রা বইয়ের উপর তো আলাদা ক্লাস দিব, সমস্যা নাই। সেই স্টেপগুলো, প্রথম 6টা স্টেপের নাম পড়বা। সরি, 1 থেকে 6 না, ও ভুল লিখে ফেলছি, 3 থেকে 6, এটা একটু ভুল হয়েছে আমার। 3 থেকে 6কে আমরা বলতেছি কৃত্রিম প্রজননের কলা কৌশল, হেডিংগুলো পড়বা। ওকে, বিবর্তনে কৃত্রিম প্রজননের ভূমিকা, এগুলো তেমন কিছু না, এখান থেকে শুধু পড়বা তুমি যে কিছু আছে হচ্ছে রোগ প্রতিরোধী জাত, এই যে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট বিডি, ঠিক আছে, এইটা থেকে কিছু জাত উদ্ভাবিত হয়েছে, মুক্তা, গাজী, মোহিনী, এগুলো সবই হচ্ছে ধানের জাত, তাই না নাকি? হ্যাঁ, ঠিক আছে, এগুলো হচ্ছে রোগ প্রতিরোধকারী জাত। ওকে, ইরির ফুল মিনিং কি দেখো, ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, এটা কোথায় অবস্থিত জানো? ফিলিপাইনের ম্যানিলাতে অবস্থিত, এটা একটু জানলা। আর বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্রের নামটাও জানলা। এই যে আমাদের ধান গবেষণা কেন্দ্র 4টা উফসি জাত আবিষ্কার করছে। এখন তোমরা উফসি মানে কি অনেকে জানো না। উফসি মানে হচ্ছে উচ্চ ফলনশীল, শর্ট ফর্ম সব জায়গায়, উচ্চ ফলনশীলকে বলে উফসি, বুঝছো? তাহলে উফসি জাত কি কি আছে ধানের? চান্দিনা, মালা, শাহি বালাম এবং শ্রাবণী। শ্রাবণী নামে কেউ আছো? বালাম নামে, মালা নামে, তাহলে নিজেকে একটা উপসী ধানের জাত হিসেবে জেনে রাখো, ঠিক আছে? উচ্চ ফলনশীল ধানের জাত। ওকে, এইগুলা ভেতর থেকে আমি কিছু কিছু দাগায় দাগায় পড়ছিলাম, বাট আসলে তেমন একটা কিছু আসে না, বুঝছো? তো তুমি উপসী জাতগুলোর নাম খালি পড়বা একটু, এই যে মুক্তা, গাজী, মোহিনী, বালাম, এদের নাম পড়বা, তাইলেই হবে। তাহলে দেখো আমাদের চ্যাপ্টার কিন্তু ওই অন্তর্ভাইয়ের কথা প্লাস গোলযোগ বাদ দিলে 1 ঘন্টা 45 মিনিটও প্রপারলি হয় নাই, তাই না? আমাদের চ্যাপ্টার কিন্তু শেষ আলহামদুলিল্লাহ। আর 10 মিনিটের একটা এক্সট্রা ইনফো ক্লাস নিব, ওইটা তোমরা করে নিবা, ঠিক আছে? ওইটা আমরা মাঝে মধ্যে লাইভে নিয়ে নিব, মাঝে মধ্যে রেকর্ডে নিয়ে নিব, কিন্তু সব কিছুই সাজানো থাকবে। এক্সট্রা ইনফোটা আলাদা দিচ্ছি এই জন্যেই, এইটা আগে এই ক্লাস করতে হবে, মেইন ক্লাস, তারপর এক্সট্রা ইনফো। যারা এটার উপরে নিতে পারবা তারা এক্সট্রা ইনফো করবা, ঠিক আছে? ওকে, আচ্ছা, এবার বলো কি অবস্থা, তোমাদের কি খবর? এবার তোমাদের কমেন্ট পড়ি। কি খুব বেশি কঠিন লাগলো? আমরা একটু যাই শুরু থেকে, আমরা কি কি পড়লাম একটু করে থাকো, ঠিক আছে? দেখো ভাই কি কি পড়াইছে। আমরা একদম এখান থেকে শুরু করছিলাম, রাইট? যে মূলত প্রজনন 2 রকম, প্রধানত 3 রকম, বইতে এভাবে লেখা। আইসো, অ্যানাইসো এগুলো অনুন্নত উদ্ভিদ হবে। উ গ্যামাস হচ্ছে আবৃত বিজিত হবে। উ গ্যামাসে ডিম্বাণু হবে, বড় নিশ্চয়। আচ্ছা, সব বলতে হবে না, আশা করি তুমি বুঝতে পারতেছো, মনে পড়তেছে। হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েডের মিনিং বুঝাইছি তোমাকে, তাই না? তারপর পুং গ্যামেটোফাইট কিভাবে সৃষ্টি হয় বুঝেছি, স্ত্রী গ্যামেটোফাইটের সৃষ্টি বুঝেছি, নিষেক বুঝেছি এবং অন্যান্য সবকিছু আলোচনা করে ফেললাম। পুং গ্যামেটোফাইটের ক্ষেত্রে এটা ছিল পরাগধানী, এটা পরাগধানীর প্রস্থচ্ছেদ। সেই প্রস্থচ্ছেদের ভেতরে আমরা 4 কোণায় 4টা আর্কিস্পোরিয়াল কোষ দেখেছিলাম। আর্কিস্পোরিয়াল কোষ, এখান থেকে কীভাবে পরাগরেণু আসে, দেয়াল কোষ আসে, আমরা সেটা দেখলাম। এবং পলিনিয়াম হচ্ছে কি, পরাগরেণুগুলো একসাথে থাকে। কাদের ক্ষেত্রে দেখা যায়? অর্কিডেসিয়া, অ্যাস্ট্রোপিডেসিয়া। গ্যামেটোফাইট মানে পরাগরেণু বা ভ্রূণথলি যারা হ্যাপ্লয়েড হবে, আর স্পোরোফাইট মানে যাদের কোষগুলো ডিপ্লয়েড হবে। ওকে, তারপর পরাগরেণুকে আমরা একটু বড় করে দেখলাম। এখানে যা দেখতে পাচ্ছি সবই হচ্ছে পুং গ্যামেটোফাইটের অংশ, তাই না? জননিউক্লিয়াস, নালিকা নিউক্লিয়াস, এক্সাইন, ইনটাইন, পুং গ্যামিট, পরাগ নালিকা, সবাই কোনটা কি দিয়ে তৈরি। তারপর আমরা ডিম্বক সম্পর্কে জানলাম, ডিম্বকটা কোথায় থাকে, এখান থেকে কিভাবে স্ত্রীরেণু আসে। 4টা স্ত্রীরেণুর মধ্যে 3টা যে নষ্ট হয়ে যায়, একটা স্ত্রীরেণু একটা ভ্রূণথলি তৈরি করলে এটাকে মনস্পরিক বলি, তাই না? 2টা মিলে তৈরি করলে বাইস্পরিক, 4টা মিলে তৈরি করলে টেট্রাস্পরিক। পলিগোনাম ধরন বলি মনস্পরিককে, সবচেয়ে বেশি পরিমাণে দেখা যায় মনস্পরিক, 75%, তাই না? এই শব্দগুলো ক্লিয়ার করলাম তোমাদের, এগুলো পড়েছি আমরা। নিষেকের গল্প করলাম আমরা। দ্বিনিষেক বলতে ত্রিমিলন আর সিনগ্যামি, দুইটাকে একসাথে বলি। সিনগ্যামি হচ্ছে একটা সাধারণ নিষেক, আর ত্রিমিলনটা হচ্ছে
সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে ডিম্বাণুর মিলন, এখান থেকে শস্য বা এন্ডোস্পার্ম তৈরি হয়। নারিকেলের শ্বাস যেটা একটা সুন্দর এক্সাম্পল, তাই না? আচ্ছা, পোরোগ্যামি, যখন ডিম্বক রন্ধ্র দিয়ে পরাগনালিকা প্রবেশ করবে তখন এটাকে পোরোগ্যামি বলবা। আমজামের ক্ষেত্রে এটা হয়। একটু এসে মেসির মতো পরাগ নালিকাটা ডিম্বক ত্বককে ভেদ করে প্রবেশ করে ফেলবে, তখন এটা মেসোগামী। মেসোগামী হবে লাউ কুমড়ার ক্ষেত্রে, মেসি ফুটবল খেলে, লাউ কুমড়া ফুটবলের মতো। ক্যালাজোগামী, ডিম্বক মূল, এই যে এটা ডিম্বক মূল, সেটা ছেদ করে প্রবেশ করে ফেললে ক্যালাজোগামী। এটা ক্যাসোয়ারিনার ক্ষেত্রে ঘটবে, ক্যাসোয়ারিনা হচ্ছে ঝাউ। তারপর আমরা পার্থেনোজেনেসিস পড়লাম। পার্থেনোজেনেসিসে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড দুইটা টাইপ আছে। হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিসে হ্যাপ্লয়েড ভ্রূণ হবে, ডিপ্লয়েড পার্থেনোজেনেসিসে ডিপ্লয়েড ভ্রূণ হবে, কোনো নিষেক হবে না, তাই না? পার্থেনোকার্পি মানে হরমোন প্রয়োগ করে বীজহীন ফল সৃষ্টি। এন্ড্রোজেনেসিস, শুক্রাণু থেকে ভ্রূণ তৈরি হবে নিষেক ছাড়া। অ্যাপোস্পোরিতে ডিপ্লয়েড ভ্রূণ, অ্যাপোগ্যামিতে হ্যাপ্লয়েড ভ্রূণ। অ্যাডভেন্টিভ এমব্রায়োনি আর অ্যাপোস্পোরি সেম, শুধুমাত্র অ্যাপোস্পোরিতে ভ্রূণথলি হবে, এখানে ভ্রূণথলি হবে না। আর অ্যাপোগ্যামিতে সহকারী কোষ প্রতিপাদক কোষ থেকে ভ্রূণটা হবে, অবশ্যই নিষেক ছাড়া। এই তো অ্যাগামোস্পার্মি বুঝছি। তাহলে বলো, আচ্ছা বইয়ের পিডিএফ যেটা, এটা হচ্ছে একদম নতুন বইয়ের পিডিএফ, কোনো চেঞ্জ হয় না এই চ্যাপ্টারে নতুন বইতে, বুঝছো? তো প্যারা নাই। মেরিট পজিশন কি টোটালি দেওয়া হবে কিনা, এটা আসলে আমাদের কি বলে, মেরিট পজিশনের ব্যাপারটা হচ্ছে যে যেগুলো রিভিউ এক্সাম হবে, বড় এক্সামগুলো, এগুলো অবশ্যই টোটালি দেওয়া হবে। তখন মোটামুটি বুঝেছিলাম, এখন অল ক্লিয়ার। আচ্ছা, কোনো সমস্যা নাই। এখন এটাও যদি আজকে না পড়ে ফেলেন তাহলে এটাও মোটামুটি লেভেলে চলে যাবে, বুঝছেন? তো আমাদের ক্লাস তো মোটামুটি শেষ। আপনাদের প্রশ্ন থাকলে একটু বলেন, আর কেমন লাগলো অবশ্যই এটা রিভিউ জানাবেন, ঠিক আছে? দাঁড়ান, আর আজকের ক্লাস নিয়ে কোনো প্রশ্ন বা অন্য কোনো প্রশ্ন থাকলে বলেন, আমরা সেগুলো জানানোর পরে। আজকেই ফার্স্ট করলাম ভাইয়া, কেমন বুঝতে পারছেন? আচ্ছা, মোবাইলে আসক্ত হয়ে গেছে, মোবাইল থেকে কীভাবে বাঁচবা? এই যে ক্লাস করা শেষ, মোবাইল মাকে জমা দিয়ে